ঝিরিঝিরি বৃষ্টির সাথে একরাশ ঠান্ডা জলো বাতাস এসে ঝাপটা মারতেই ঘুমটা ভেঙে গেল মালতীর। রান্নাঘরের দরজাটা কখন যেন বাতাসের দাপটে খুলে গিয়েছে। বাইরে দেখি বাতাস বইছে। কখন যে ঘুমিয়ে পড়েছিল খেয়ালই করিনি। যাই দরজাটা দিয়ে আসি গে। আড়মোড়া ভেঙে কথাগুলো বলতে বলতে মালতী মেঝে ছেড়ে উঠে দাঁড়ালো। তার একরাশ কাঁচা পাকা চুল বাতাসে তীর তীর করে উড়ে চলেছে। সামনের ঘরটা থেকে বৃদ্ধা অন্নপূর্ণা দেবীর খুব খুব কাশির শব্দ কানে যেতেই মালতী আবারও নিজের মনে বলে উঠল, গিন্নিমার বাতের ব্যথাটা বেড়েছে মনে হয়, বুকে কফও আছে, সারা রাত ঘুমোতে পারে না বেচারা। সত্যি এই বয়সে বড় কষ্ট। যাই, আমি বড় গিন্নি মায়ের ঘরে গিয়ে বুকে পিঠে একটু তেল মালিশ করে আসি গে। যাই। ঘরের বাইরে এক পা বাড়াতেই ঘণ্টার ঢং ঢং শব্দটা কানে এলো মালতীর, একটানা অবিরাম। সেই শব্দের সাথে মিশে যাচ্ছে বারান্দায় টাঙানো উইন্ড চাইমের টুংটাং শব্দ। তবে আজ সেই শব্দটা বড় বেশি কানে লাগছে যেন। উফ, অসহ্য এইসব শব্দ। কতবার দাদা বাবুরে বলেছি এইসব জিনিস ঘরে রাখবেন নে, এইসব শব্দ ওই তাদের ডেকে আনে, কিন্তু কেউ আমার কথা শুনলে তো। এদিকে গিন্নি মায়ের ঘর থেকে আবার ঘন্টার শব্দ শোনা যাইতেছে। কোনো দরকার পড়লে তো উনি এইভাবে ঘন্টা নেই রে ডেকে পাঠান আমারে। যাই, একবার দেখে আসি। রান্নাঘরের তাক থেকে সর্ষের তেলের বোতলটা হাতে নিয়ে মালতী এদিক সেদিক তাকাতে তাকাতে ঘরের বাইরে পা দিতেই হঠাৎ চারিদিকটা কেমন যেন অন্ধকার হয়ে গেল। দূর, এই হয়েছে আরেক জ্বালা। একটু ঝড় বাতাস হলো কি লোডশেডিং। এখন কি যে করি। ওহ, অন্নপূর্ণা দেবীর ঘর থেকে ঘণ্টার শব্দ এখনো হয়ে চলেছে। বাতাসের তীব্র দাপটে উইন্ড চাইমের সেই চেনা পরিচিত ছন্দের যেন রদবদল ঘটেছে। সেগুলো বারান্দার দরজা থেকে তীব্রভাবে দুলতে দুলতে একটানা শব্দ করে চলেছে। বাইরে তখন তীব্র ঝড়ের দাপট। আকাশের বুকে খেলে যাচ্ছে বেগুনি বিদ্যুতের শিখা। খুব কাছেই সজোরে একটা বাজ পড়ল যেন। ঠিক তখনই বারান্দায় হঠাৎ দাঁড়িয়ে পড়ল মালতী। মাথার ভেতরটা কেমন যেন ভারী হয়ে আসছে তার। সারা ঘরটা অদ্ভুতভাবে ধোঁয়ায় ভরে যাচ্ছে। ঢং ঢং ঘন্টার শব্দের সাথে সাথে উইন্ড চাইমের টুংটাং শব্দের এই অদ্ভুত মিশেলের সাথে সাথে দেওয়াল ঘড়িতে ঢং ঢং শব্দে 12টার ঘন্টা বাজল। মালতী, মালতী, আমার কাছে আসবি না, আসবি না? এত করে ডাকি, তবু তবু কেন আসিস না মালতী? মালতী, মালতী। দরজাটা হাট করে খুলে গিয়েছে। অস্বচ্ছ ঘোলাটে দৃষ্টির সামনে মালতী দেখতে পেল বৃদ্ধার ঘরটিতে একরাশ জমাট বাঁধা অন্ধকারে যেন জ্বলছে একজোড়া সাদা আলো। বাতাসে স্থির সেই ছোট্ট আলোকবিন্দু ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে যেন। হাত থেকে ঠকার শব্দে তেলের বোতলটা মাটিতে পড়ে গেল মালতী। মা, ওটা ওটা কি? ওটা কি? মালতী, আমায় ভয় পাচ্ছিস কেন? আমি যে তোর গিন্নিমা। আমার পায়ে ভারী ব্যথা। দে না, দে একটু মালিশ করে দে দেখিনি। গোটা ঘর জুড়ে
হাড় হিম করা খিলখিল হাসির শব্দটা ছড়িয়ে যেতেই উইন্ড চাইমের শব্দটা যেন আরও বিকট শব্দ করে দুলতে লাগলো। জানালার রঙিন কাচের ঠিক সামনে প্রবল বেগে এক ঝলক বিদ্যুৎ আছড়ে পড়তেই মালতী দেখল বৃদ্ধা অন্নপূর্ণা দেবী দুই হাত পায়ে ভর করে এক হিংস্র চার পেয়ে সাপদের মতো ধীরে ধীরে এগিয়ে আসছে। তার সারা শরীর যেন মরা মাছের মতন ফ্যাকাশে। কোটরাগত দুটি চোখের কালো অংশটা পিছনের দিকে উল্টে গিয়েছে। কালো হয়ে যাওয়া খোয়াটে নখে মাটিতে দাগ কাটতে কাটতে সে বলছে, আমায় ভয় পাস নে মালতী, ভয় পাস নে, আমি তোর কোনো ক্ষতি করব না। তুই শুধু আমার একটু পায়ে তেল মালিশ করে দে না রে মালতী, দে না, দে 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 মালতী, দে দেখিনি। মেঝেতে পড়ে থাকা তেলে ধীরে ধীরে বুকটা ঘষে নিয়ে পা টেনে টেনে মাটিতে ঘষ্টাতে ঘষ্টাতে সে মালতীর দিকে এগিয়ে আসতে লাগলো। তার মুখ দিয়ে ক্রমাগত বেরিয়ে আসছে এক জান্তব আর্তনাদ। না 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 না, এটা গিন্নিমা হতে পারে না, কিছুতেই হতে পারে না। গিন্নিমা এইভাবে? না না, এ গিন্নিমা নন, নিশ্চয়ই কোনো ভয়ানক জীব। আমায় আমায় নিজেকে বাঁচাতে হবে, আমায় নিজেকে বাঁচাতে হবে। ওরে বাবা গো! মালতী এক ছুটে রান্নাঘরের দিকে যেতেই যাবে, ঠিক সেই সময় দুটি শক্ত হাতের বন্ধন তার পা দুটো চেপে ধরল। মালতীর শিরদাঁড়া বেয়ে যেন ঠান্ডা ভয়ের স্রোত বয়ে গেল। ধীরে ধীরে সেই দুই হাত পা তার শিরদাঁড়া বেয়ে যেন ঠান্ডা ভয়ের স্রোত বয়ে গেল। ধীরে ধীরে সেই দুই হাত সাপের মতো এঁকে বেঁকে ধীরে ধীরে তার পা বেয়ে উপরে উঠতে লাগলো। গিন্নিমা, আমায় ছেড়ে দিন, দয়া করুন, আমার প্রাণে মারবেন না গিন্নিমা, না, আমার প্রাণে মারবেন না। সাদা রক্তশূন্য শরীরটা একটু একটু করে তার দুই হাতের উপর ভর করে সোজা হয়ে দাঁড়ালো। কানের কাছে তখনও সেই একই শব্দ ভেসে আসছে, সেই উঞ্চাই টুংটাং শব্দটা আরও বেড়েছে। তুই ঠিক বলছিস মালতী, এই শব্দ মোটেও ভালো নয়। ওই শব্দ তাদের জাগিয়ে তোলে। অন্নপূর্ণা দেবীর গোটা শরীরটাকে ধীরে ধীরে ঢেকে দিচ্ছে একরাশ সাদা ধোঁয়া। মালতী এক ঠেলা মেরে অন্নপূর্ণা দেবীকে মেঝেতে ছিটকে ফেলে রান্নাঘরের ভিতরে ঢুকে মেঝে থেকে তুলে নিল এক ধারালো আঁশবুটি। কাছে আসবেন না গিন্নিমা, একদম কাছে আসবেন না, আমি কিন্তু মেরে দেবো, একদম বটির এক কোপ দিয়ে মেরে ফেলে দেবো আপনারে। একদম কাছে আসবেন না গিন্নিমা। দে দে না মালতী, দে, আমিও তো তাই চাই, আমিও তাই চাই। মুখ দিয়ে অদ্ভুত গোঙানির মতন শব্দ করতে করতে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলেন সেই বৃদ্ধা। তার শরীর আবারও সাদা ধোঁয়ার আড়ালে ঢাকা পড়ে গিয়েছে। বাতাসে শুধু ভেসে রয়েছে একজোড়া সাদা চোখের মণি। সেই দুটি যেন সাপের মতন শিকারের চোখের দিকে ক্রূর দৃষ্টি মেলে রয়েছে। ধীরে ধীরে মালতীর দুই চোখে দেখা গেল এক অদ্ভুত উজ্জ্বলতা। অদ্ভুত একটা ঘোর লাগা গলায় সে বলে উঠল, গিন্নিমা, আপনার ভারী কষ্ট, তাই না? আমি জানি তো, আমি বুঝি যে। ঠিক আছে, আপনি যা চান
তাই হবে। চোখের নিমেষে এক তীব্র চিৎকার করে আঁশবটি নিয়ে সেই আবছায়া অভয়বকে লক্ষ্য করে ছুটে গেল মালতী। কানের মধ্যে ভেসে আসছে নানান শব্দ। সেই উইন্ড চাইম বাতাসের তীব্রতায় প্রচণ্ড বেগে দূরে চলেছে। দেওয়াল ঘড়ির একটানা টিকটিক শব্দের সাথে কর্ণবিদারী বজ্রনিনাদ। আর তারই সাথে ওটা কি? আবছায়া সেই ছায়া শরীর কেমন যেন হাসি হাসি মুখ করে হাতে ধরে রেখেছে সেই চেনা পরিচিত ঘণ্টাটা, যা দিয়ে সে কোনো রকম প্রয়োজনে বাজিয়ে তার অস্তিত্ব জানান দেয়। আহ, থামাও থামাও ওই শব্দ, চুপ করো, চুপ। দে দে না মালতী, দে, আমিও তো তাই চাই, আমিও তাই চাই। আমায় আমায় মুক্তি দে মালতী, আমায় আমায় ছুটি দে, আমায় ছুটি দে, দে দে দে। মুক্তি? তবে এই নে বুড়ি। চকিতে সেই আঁশবটি ওই আবছায়া শরীরটার গলা আন্দাজ করে চালিয়ে দিল মালতী। মুখে ছিটকে পড়ল উষ্ণ লাল রক্ত। কাঁটা মুন্ডুটা সিঁড়ির কাছে ছিটকে পড়তে শরীরের বাকি অংশটা কাঁটা পাঁঠার মতো ছটপট করতে করতে এক পর্যায়ে স্থির হয়ে গেল। জোরে বাজ পড়তে ঘুমটা ভেঙে গেল কাকুনের। দাদা, এই দাদা, বাইরে বাজ পড়ছে যে, বড্ড ভয় করছে। ঘুমোতে দেয় দেখিনি বোন, বাজ পড়ছে তো কি হয়েছে? পাশ থেকে ঘুম জড়ানো গলায় বলে উঠল কাকুনের দাদা রবিন। রবিনের পাশে অঘোর ঘুমে তলিয়ে রয়েছে তাদের বাবা আদিত্য। সারাদিনের খাটাখাটনির পর এই ঘুমটা তার পক্ষে ঠিক কতটা প্রয়োজনীয় এই বছর দশেকের মেয়েটি এবং বছর 13 ছেলেটি তা বোঝে। গত বছর কলেরায় মা মারা যাবার পর আদিত্যবাবুই তো ছেলে মেয়ে দুটিকে আগলে রেখেছিলেন। এখন অবশ্যই 24 ঘন্টা ফাই ফরমায়েশ খাটার জন্য তাদের সকলের প্রিয় মালতী মাসি তো রয়েছে। তবে 1 বছর আগেকার ছবি এতটা সহজ ছিল না। দাদা, ঘুমোতে পারছি না তো, বড্ড ভয় করছে। বাথরুমও পেয়েছে। একবারটি চল না দাদা। আরে বললাম তো পারবো না, নিজে যা না। আরে যথেষ্ট বড় হয়েছিস বোন, দরজা খুলে সামনে বারান্দা দিয়ে একদম সোজাই বাথরুম রয়েছে, তাহলে ভয় কিসের রে? কিন্তু কোনো কিন্তু না বোন, তুই একটা কাজ কর, বরং দরজাটা খুলে রেখে যা, আমি তো রইলামই। মালতী মাসিকে কি ডাকবো দাদা? মালতী মাসি নিচে থাকে, রান্নাঘরে ঘুমায়। তুই নিচে গিয়ে তার ঘুম ভাঙিয়ে উপরে রেখে আনবি। বলি তোর কি বুদ্ধি শুদ্ধি সব গেছে নাকি? ইতস্তত বোধ নিয়েই বিছানা ছেড়ে মেঝেতে পা দিল কাকু। ধীরে ধীরে দরজার ছিটকিনিটা খুলে বাইরে বেরোতেই একরাশ ঠান্ডা বাতাস এসে চোখে মুখে ঝাপটা মেরে গেল। চারিদিকটা বড্ড অন্ধকার, 2 হাত দূরের জিনিসও চোখে পড়ছে না যেন। বারান্দা দিয়ে ওই কালো আকাশটার দিকে চাইল ছোট্ট কাকন। কালো আকাশের বুক চিরে অবিশ্রান্ত ধারায় বর্ষার ফলার মতন শয়ে শয়ে বৃষ্টির ফোঁটা মাটিতে নেমে আসছে যেন। আবারও ঘরের ভেতর এসে টেবিলের ওপর থেকে বাবার 5 সেলের টর্চটা তুলে নিল কাকু। উলুধ্বনি কিংবা শঙ্খধ্বনি শোনা না গেলেও একটা ঘণ্টার শব্দ টং টং শব্দ করতে করতে দোতলায় উঠে আসছে না? বাতাসের শনশন শব্দে সামনের খোলা দরজাটা একবার খুলছে একবার বন্ধ হচ্ছে। কখন যেন রবিন নিজেও দরজার দিকে চোখ রাখতে রাখতে ঘুমিয়ে গিয়েছিল, সে নিজেও তা জানে না। তবে দরজার এই শব্দে এবার ঘুম ভাঙল আদিত্যবাবু। ঘুম ভাঙতেই দরজার এই শব্দের সাথে একটানা ঘণ্টার সেই শব্দ
তার কানে ভেসে এলো। দেখি, এত রাতে দরজা খুললো কে? তাছাড়া ঘন্টার শব্দ শুনতে পেলাম বলে মনে হলো। মা তো নিচের ঘরে। মায়ের কি তাহলে কিছু হলো? মালতীদির বোধহয় ঘুমই ভাঙেনি। যাই, আমি তবে গিয়ে দেখে আসি। বিছানা ছেড়ে উঠতে গিয়েও থমকে গেলেন আদিত্যবাবু। এ কি, কাকুন কোথায়? ও, এইবার বুঝেছি, বাথরুমে গিয়েছে, তাই জন্য দরজাটা খোলা রয়েছে। মেঝেতে পা দিতেই যাবেন, ঠিক সেই মুহূর্তে ওই চেনা পরিচিত ঘন্টার শব্দটা যেন দোতলার বারান্দায় শোনা গেল। কিন্তু ঘন্টার শব্দ এখানে কিভাবে শোনা যাচ্ছে? এত কাছ থেকে কিভাবে সম্ভব? মা দোতলায় আসবে, এটা তো ভাবাও যায় না। কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে শব্দের উৎস অনুসন্ধান করতে করতে বাইরে বেরিয়ে আসতেই একটা কান ফাটানো শব্দে বাজ পড়ল। ক্ষণিকের আলোয় তিনি খানিক দূরের যে দৃশ্য দেখতে পেলেন তা রীতিমতো অপ্রত্যাশিত। তার সারা শরীর বেয়ে যেন ভয়ের ঠান্ডা স্রোত খেলে গেল। মালতী, হ্যাঁ, মালতী দাঁড়িয়ে আছে। তার এক হাতে মায়ের সেই ঘণ্টা, অন্য হাতে ওটা কি? এলো চুলে ঢাকা ওটা কি বস্তু? একটা একটা কাটা মাথা। সেই কাটা মাথা চুইয়ে মাটিতে টুপটাপ রক্ত ঝরে পড়ছে। শাড়ির ভাঁজে কোমরের কাছে উঁচু হয়ে রয়েছে আঁশবটির কাঠের বাঁট। বটির বাকি ধারালো অংশটা কোমরের ভেতরে গোজা রয়েছে। খুব সম্ভবত তাতে সে নিজেও আহত হয়েছে। কোমর ছাপিয়ে শাড়ির ফাঁক দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে মাটিতে। দাদাবাবু, ও দাদাবাবু, গিন্নিমা যে বড় কষ্ট পাচ্ছিলেন দাদাবাবু। বারবার ঘন্টা নেড়ে আমারে ডাকতেন। নিজে তো হাঁটতে পারতেন না, ঠিক মতো খেতেও পারতেন না, তাই তারে মুক্তি দেছি। গিন্নিমা যে নিজে আমায় মুক্তি দিতেই বলেছিলেন দাদাবাবু। হ্যাঁ গো, আমারে মুক্তি দিতে বলেছিলেন, সত্যি বলছি। মা, মা, মালতী, তুমি তুমি মাকে খুন করলে? খুন? খুন নয় গো দাদাবাবু, সে খুন নয়। তারে মুক্তি দিছি যে, মুক্তি দিছি। মুক্তি, হ্যাঁ গো, মুক্তি। উনি নিজে আমারে এই কথা বলেছেন। আমার কি দোষ বলো তো দাদাবাবু? আমি তোমায় পুলিশে দেবো। তোমার এত বড় স্পর্ধা, খুন করে এতটুকু কষ্ট তোমার হচ্ছে না, তাই না? কষ্ট? কিসের কষ্ট দাদাবাবু? ওই শব্দ, হ্যাঁ, ও ও ওই ও ওই যে নিচের দরজায় লাগানো আছে না, আরে ওই যেটা টুং টুং শব্দ করে, কয়েক বছর আগে নাকি বৌদিমণি কিনে এনেছিলেন, শুনেছিলাম। ওই শব্দ তো শয়তান রে ডেকে আনে দাদাবাবু। আমি কত করে মানা করেছিলাম, কেউ শুনলি তবে তো। যেই সব শব্দ মিশি যায়, অমনি সেই সব শব্দ মানুষরে পাগল করে তোলে গো দাদাবাবু। বুঝিস, পাগল করে তোলে।
হ্যাঁ, তুমি পাগল হয়ে গেছো মালতী দিদি, তুমি পাগল হয়ে গেছো। ওই বস্তি থেকে তোমায় তুলে কাজে রেখেছিলাম, পড়ে পড়ে তো স্বামীর বাড়ি মার খাচ্ছিলে। স্বামীটা মদ খেয়ে খেয়ে মারা গেল, আর তুমি হয়ে উঠলে সকলের চোখে অপয়া। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি সত্যিই অপয়া। যে বাড়িতে পা রাখবে সেখানেই রক্ত বয়ে যাবে। দাদা বাবু! কেমন যেন এক পৈশাচিক কণ্ঠে চিৎকার করে গর্জে উঠল মালতী। চিৎকার করে কি লাভ? হ্যাঁ, এবার তো তোমার এমনিতেই ফাঁসি হবে। ছি 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 মালতী, ছি! তোমায় দেখতেও আমার ঘেন্না হচ্ছে। শুধুই কি ঘেন্না হচ্ছে দাদা বাবু? ভয় হচ্ছে না বুঝি? তোমরাই তো শয়তান রে ডেকে এনেছো, আমার কি দোষ বলো দেখিনি? তুমি তোমার মনের ভুল ধারণা নিয়ে থাকো, আমি এক্ষুনি পুলিশে খবর দেবো। ততক্ষণে ঘুম ভেঙে বাইরে বেরিয়ে এসছে রবিন। বাথরুমের দরজাটা খুলে কাকন বেরিয়ে এসে মালতীর হাতে কাটা মুন্ডু দেখে ভয়ে চিৎকার করে বাবা বাবা বলতে বলতে আদিত্যবাবুর লুঙ্গি চেপে ধরল। পুলিশে খবর দেবেন দাদা বাবু? দেবেন তো, আমি কি বাদ সেধেছি? তবে আমার কাজ যে এখনো বাকি রয়ে গেছে। মুহূর্তের মধ্যে কোমর থেকে আঁশ বটিটা টেনে বাইরে বের করে আনলো মালতী। বটির ধারালো অংশটা তার তলপেটে লেগে কোমরের নরম চামড়া দুভাগ হয়ে গেল। ভেতরের লাল অংশটা বাইরে বেরিয়ে এলো। ঝরে পড়তে লাগলো লাল রক্তের ধারা। তবে মালতীর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তার বিন্দু মাত্র ব্যথা অনুভূত হচ্ছে না। তার চোখ দুটো যেন হিংস্র জানোয়ারের মতন জ্বলছে। তীব্র এক হুঙ্কার ছেড়ে সে তাদের দিকে এগিয়ে এলো। তারপর সজোরে তিনজনের মাথা লক্ষ্য করে কোপ বসাতেই বাতাস কেটে বটির শানিত ফলা মুহূর্তের মধ্যে তিনজনের মাথা একসাথে ধর থেকে আলাদা করে দিল। থরথর করে কাঁপতে কাঁপতে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ল তিনটে শরীর। ধীরে ধীরে ঘরের বিছানার দিকে হাতে ধরে থাকা ঘণ্টাটা বাজাতে বাজাতে এগিয়ে গেল সে। এক হ্যাঁচকা টানে বিছানার চাদরটা তুলে নিয়ে বাইরে বেরিয়ে এলো। আদিত্যবাবুর কাটা মাথাটা সযত্নে তুলে তার কানের সামনে মুখ এনে ফিস ফিস করে বলতে লাগলো, এই যে পুলিশে আপনি কি খবর দেবেন দাদা বাবু? দেব তো আমি। কাউরে জীবন থেকে মুক্ত করাটা যদি অপরাধ হয় তাহলে হোক ফাঁসি। বলেছিলাম না দাদা বাবু, ওই জিনিসটা ভালো না। কিন্তু আপনি শোনেননি, কোনোদিন শোনেননি। তিনটে কাটা মুন্ডু সেই চাদরের পুটলির মতো করে বেঁধে ঘরের ভেতরের ল্যান্ডলাইন টেলিফোনের রিসিভারটা আলগোছে হাতে তুলে নিলেন তিনি। একটা নম্বর ডায়াল করতেই ফোনের ওই প্রান্ত থেকে ভেসে এলো এক ভারী পুরুষ কণ্ঠ। হ্যালো, চৌধুরী থানা, কি বলছেন? আমি স্যার, আমি খুন করেছি স্যার। চারটি খুন করেছি। খুন? আপনি কোথা থেকে বলছেন? মৃত্যুর অনেক কাছ থেকে। আমি যে নরক দেখিছি গো। রাত বিরেতে বুঝি মাল টেনে মস্করা করছেন? শুধু জানাতে ফোনটা করেছিলাম, যাতে ওই দৃশ্য দেখে আপনার না আবার হাটের ব্যামো হয়। আমি আসতেছি, তৈরি থাকুন। তারপর একটানা বিপ বিপ শব্দ এবং এরপরেই বাড়ির দরজাটা ক্যাঁচ শব্দ করে খুলে গেল। জমা জলে টলমল পায়ে ছলাৎ ছলাৎ শব্দ তুলে মালতী ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। কি ব্যাপার বলুন তো? পাগল টাগল নাকি স্যার? রাত দুপুরে ফোন করে বলে সে নাকি তিনটে মার্ডার করেছে।
ফোনের রিসিভারটা রেখে চেয়ারে বসে থাকা চৌরঙ্গি থানার বড়বাবু প্রণতোষের দিক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্নটা ছুড়ে দিলেন থানার সেকেন্ড অফিসার অসীম হালদার। প্রাণতোষবাবু সম্ভবত এক মনে বাইরের দিকে চেয়েছিলেন, খানিকটা আনমনা এবং অনেকটা উদাসীন। থানার ভিতর ইতিমধ্যে যে এত কিছু ঘটে গিয়েছে তা তিনি খেয়ালও করেননি। এক হাতে টেবিলে তালি মারতে মারতে মেঝেতে পা ঠুকতে ঠুকতে গুনগুন করে একটা গান গেয়ে চলেছেন তিনি। ও স্যার, বলি শুনতে পাচ্ছেন? সম্বিত ছিল প্রাণতোষবাবু। এই কিছু বললেন নাকি হালদার বাবু? হ্যাঁ বললাম বই কি স্যার, একটু আগে একজন মহিলা ফোন করে বললেন যে তিনি নাকি 4-4টে মার্ডার করেছেন। কোথা থেকে বলছেন জিজ্ঞেস করায় জানালেন যে নরক থেকে বলছেন নাকি। বলি এটাকে কি মশকরা ধরবো নাকি পাগলের পাগলামি? পাগলামি? কথাটা বলেই প্রাণতোষবাবু পাগলের মতন হো হো করে হেসে উঠে বললেন, আর এই ঝড়ের রাতে স্বয়ং কবিগুরু অবধি মোহগ্রস্ত হয়ে একের পর এক অনবদ্য সৃষ্টি লিখে যেতেন। এ আমাকেই দেখো না, আরে পুলিশের চাকরি করি তো তাতে কি, সাহিত্যের রসবোধ ভুলে যাব নাকি? না, আপনি কেন ভুলবেন? আপনার কাজের যা দশা, কোনোদিন না আমি নিজেই ভুলে যাব থানায় কি করতে এসেছি। হ্যাঁ, এই কিছু বললেন নাকি হালদার বাবু? না না, আপনাকে আমি কী বা বলতে পারি, সেই যোগ্যতাই আমার নেই। কি যে বলেন স্যার। যোগ্যতা? আরে যোগ্য অযোগ্য বিচার তো মানুষ করবে, তুমি শুধু নিজের কাজটা করবে ব্যাস। সেটাই তো করছি স্যার। বলছি ওই ফোন কল, ওই নরক থেকে ফোন, তাই তো? কোনো মতে হাসিটুকু চেপে উত্তর দিলেন প্রাণতোষবাবু। হ্যাঁ, আর 3-3টে মার্ডার। খুব সম্ভবত ব্ল্যাঙ্ক কল হালদার মশাই। আরে আমরাও ছোটবেলায় অনেক করতুম, বুঝেছেন? সে একদিন ছিল, তবে সেই সময় তো টেলিফোন ছিল না, তো আমরা কি করতুম শোনো। ব্যাস হয়ে গেল। এই বেটাকে পুলিশের চাকরি কে দিয়েছে? হ্যাঁ, এই চাকরি না করলে এতদিনে থিয়েটারে অভিনয় করে কিংবা বই টই লিখেও বেশ কয়েক পয়সা করতে পারতেন। এ দেখি আমার কোনো কথার গুরুত্বই দিচ্ছে না। কথাগুলো অবশ্য মনে মনে বললেও মুখে বলার সাহস পেলেন না হালদারবাবু। বড়বাবু প্রাণতোষ তখনও বলে চলেছে, বৃষ্টির রাতে আমরা বন্ধুরা মিলে এমন ব্ল্যাঙ্ক কল না করে থাকি, তবে লোকের বাড়ি বাড়ি গিয়ে তাদের চেনা পরিচিত লোকদের নাম ধরে ডেকে পালিয়ে আসতাম। আমাদের দস্যিপনায় লোকে অতিষ্ঠ হয়ে উঠতো, বুঝলেন কি না? পরের দিন সকালে রটে যেত যে সেই রাত্রে নাকি নিশি ডেকেছিল। বোঝো ঠেলা। ঠেলা অবশ্য হালদার মশাই হাড়ে হাড়ে বুঝছেন, তবে মুখে বললেন, স্যার, নম্বরের লোকেশন কি কন্ট্রোল রুমে খবর দিয়ে ট্রেস করতে বলবো? বলবে? হ্যাঁ বলো তাহলে, তবে আমার মনে হয় না সিরিয়াস কিছু। আরে কেউ মজা করছে। মজা নাকি সত্যি সেটা অন্তত ক্রস চেক তো করা উচিত। আরে আপনি কি এই রাত্রে একটা ব্ল্যাঙ্ক কলকে ভিত্তি করে ছুটে যাবেন নাকি? গিয়ে হয়তো দেখবেন এমনটা কিছুই ঘটেনি। পণ্ডশ্রম হওয়ার ভয়ে কর্তব্য থেকে পিছু পা হব না স্যার। আমাদের তো বিষয়টা জানতে হবে, খতিয়ে দেখতে হবে। হবে আল্লাহর মশাই, আপনারই হবে। আপনি হলেন গিয়ে মানে কলকাতার নতুন ব্যোমকেশ বক্সী। তবে সহোদর হিসেবে কিন্তু আমি থাকছি না। তার চেয়ে বরং ওই কনস্টেবল জনার্দনকে নিয়ে যেতে পারেন। কনস্টেবল জনার্দন এতক্ষণ দরজার বাইরে বসে বেশ মন দিয়ে খৈনি টলতে টলতে ভেতরে সকলের কথাই মন দিয়ে শুনছিল। নিজের নামটা উচ্চারিত হওয়ার সাথে সাথেই সে উঠে দাঁড়িয়ে একটা দেতো হাসি হেসে বলল, কি যে বলেন স্যার, কোথায় মধু আর কোথায় মধুকর। বাহ বাহ, বেড়ে বললে জনার্দন। এই তোমার মধ্যেও দেখি সাহিত্যিক প্রতিভা রয়েছে। বেশ বিরক্তি নিয়ে হালদার মশাই ফোনের রিসিভারটা তুলে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করলেন। হ্যালো কন্ট্রোল রুম,
আমি এসআই অসীম হালদার বলছি, চৌরঙ্গি থানা থেকে। খানিক আগে থানায় একটা ফোন কল এসেছিল, নম্বরটা ট্রেস করে আমায় লোকেশনটা জানাবেন, ইটস আর্জেন্ট। ওই প্রান্ত থেকে একটি পুরুষ কণ্ঠ ভেসে এলো। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি খানিক বাদেই জানাচ্ছি, একটু সময় লাগতে পারে। কনস্টেবল জনার্দন আবারও নিশ্চিন্ত মনে টুলে বসে খৈনিটা দাঁতের গোড়ায় চালান করে সবেমাত্র মুখের নির্যাসটুকু বাইরে ছুঁড়ে ফেলতেই যাবে, ঠিক সেই মুহূর্তে সজোরে একটা বাজ পড়ল। ক্ষণিকের আলোয় দেখা গেল দূরে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। পুলিশ স্টেশনের বাইরেও প্রায় 1 হাঁটু জল জমেছে। 2 চোখ কচলে নিয়ে আরও একবার জনার্দন সেই দিকে চাইল। না, জায়গাটা আবারও অন্ধকারে ঢেকে গিয়েছে। কই, কাউকে তো আর দেখা যাচ্ছে না। নিজের মনের ভুল বুঝতে পেরে আবারও টুলে বসে পড়ল সে। থানার টেলিফোনটা আবারও সজোরে আর্তনাদ করে জানান দিল বার্তা এসছে। হালদার বাবু ফোনের রিসিভারটা কানে তুলতেই সেই লোকটার গলা আবারও ভেসে এলো। স্যার, ফোন কলটা 33-এর বি চৌরঙ্গি রোড থেকে এসেছিল। তড়িঘড়ি ঠিকানাটা খাতায় লিখে হালদার বাবু তাকে ধন্যবাদ জানিয়ে ফোনটা রেখে দিলেন। ঠিকানা পেয়ে গেছি স্যার, এবার যেতে হবে যে। যেতেই হবে। প্রবল অনিচ্ছা সত্ত্বেও চেয়ার ছেড়ে বিরাট বপুটাকে কোনো মতে মেঝের ওপর খাড়া করলেন প্রাণতোষবাবু। হ্যাঁ স্যার, আপাতত তো এই কজন থানায় রয়েছি, চলুন জনার্দনকে নিয়ে আমরা একবার স্পট ভিজিট করেই আসি। কথাটা শুনে প্রাণতোষবাবুর এইবার হাত পা ছড়িয়ে ডুকরে কাঁদতে ইচ্ছা করল। আসলে ওনার শ্বশুরমশাইয়ের রেফারেন্সে তিনি এই চাকরিটা পেয়েছিলেন। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে যদিও, তবে ব্যক্তিগতভাবে তিনি অলস প্রকৃতির মানুষ। এইসব চোর ডাকাতদের নিয়ে কারবার তার মোটেই পোষায় না। অগত্যা, চলো তাইলে। উঠে দাঁড়ালেন জনার্দন। স্যার, গাড়ি বের করব? হ্যাঁ জনার্দন, আমাদের এক্ষুনি যেতে হবে। ড্রাইভার এখন পাওয়া যাবে না, তাই ড্রাইভটা আমিই করব। ঠিক আছে স্যার। জমা জলে পা দিতেই আবারও এক কান ফাটানো গর্জনে গোটা থানা যেন কেঁপে উঠল। ঠিক তক্ষুনি আবারও দেখা গেল তাকে। একরাশ চুল এলোমেলো বাতাসে উঠছে তার। হাতে কি যেন ধরা রয়েছে, ঘাটটা একদিকে কাত করা। ধীরে ধীরে সেই নিষ্কালো অবয়বটি থানার দিকে এগিয়ে আসতে লাগল। ঝড় বৃষ্টির কারণে গোটা এলাকা জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, তবে থানায় আলো জ্বলছে। ঘর ঘর শব্দে ঘুরে চলেছে ডায়নামো। আর সে আরও কাছে এগিয়ে আসতেই জনার্দন চিৎকার করে বলে উঠল, স্যার, স্যার, ওই দেখুন। হালদার মশাই এবং প্রাণতোষবাবু বাইরে বেরিয়ে এলেন। তাদের 2 চোখে একরাশ বিস্ময় খেলা করছে। একজন মহিলা তার সারা শরীর ভিজে সপসপ করছে। পরনের শাড়িতে লেগে রয়েছে লাল রক্তের ছিটে। থানার শেষ সিঁড়ির ধাপে পা রাখতে এক অদ্ভুত গলায় সে বলে উঠল, এনেছি স্যার, সব এনেছি, খুনের সাক্ষী প্রমাণ সব এনেছি, দেখবেন স্যার। দেখবেন দেখবেন, দাঁড়ান, আপনাদের একটা খেলা দেখাই। বড় মজার ভেলকি স্যার, বড় মজার ভেলকি। হাতের পুটলিটা মাটিতে নামিয়ে এক এক করে তার সমস্ত গিট খুলে নিল সে। এক টানে কাপড়টা মাটিতে পেতে দিতেই সকলে ভয়ে 2 পা পিছিয়ে গিয়ে কোমরের কাছে হাত রাখল। কি বলেছিলাম না ভয় পাবেন? পেলেন তো? ভারী মজা, ভারী মজা, পুলিশ ভয় পেয়েছে, ভারী মজা, ভারী মজা। বছর 30-এর ঊর্ধ্বে থাকা একজন মহিলার এমন কিশোরী বালিকার মতন উচ্ছ্বাস যেমন বেমানান তেমনি ভয়াল, ভয়ঙ্কর। তার 2 চোখে যেন রক্ত নেমে এসছে।
মেঝেতে পড়ে রয়েছে চারটে কাঁটা মুন্ডু। সেই দৃশ্য দেখে বড়বাবু, ওরে বাবারে, ওরে বাবারে, কি সাংঘাতিক! হ্যাঁ, বলে কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়লেন। মহিলাটি আবারও বলে উঠল, খুন করেছি স্যার, চারটে খুন। বলেছিলাম না নরক থেকে বলছি, সহ্য করতে পারলেন না তো স্যার। কেন খুনগুলো করলেন? কি নাম আপনার? কেন করলাম? সত্যিই তো, কেন করলাম বলুন তো স্যার? আমি তো করতে চাইনি স্যার, কোথা থেকে কি যে হয়ে গেল। ওই 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 যে উনি বললেন, তাই তো। প্রশ্ন করলেন হালদারবাবু। প্রাণতোষবাবুকে ততক্ষণে বাকি সকলে ধরাধরি করে চেয়ারে এনে বসিয়েছেন। মালতী থানায় ঢুকে নিজেই থানার মেঝেতে ধপ করে বসে পড়ল। একটু জল হবে স্যার? হালদারবাবু টেবিল থেকে জলের গ্লাসটা তার মুখের সামনে ধরতেই চোঁ চোঁ শব্দে নিমেষের মধ্যে গোটা জল সাবার করে দিল সে। যেন তৃষ্ণার্ত মরুভূমির বুকে এইমাত্র ঝরে পড়ল কয়েক ফোঁটা বৃষ্টি। বাইরেও তখনও বৃষ্টির বেগ আরও বেড়েছে। আরেকটু জল খাবেন? মাথা নেড়ে সম্মতি জানালো সে। জলের গ্লাসটা তুলে নিয়ে সামনের কুঁজোটা থেকে আরও খানিকটা জল ঢেলে তার দিকে বাড়িয়ে দিলেন হালদারবাবু। বড়বাবু ততক্ষণে সম্বিত ফিরে এসছে। কোনো মতে চোখ মেলে হাঁপাতে হাঁপাতে তিনি বললেন, ওকে ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, ফাটকে পড়ো আগে, হ্যাঁ, তারপর জিজ্ঞাসাবাদ করো। ওকে আমি সহ্য করতে পারছি না, ওকে নিয়ে যাও, নিয়ে যাও। হাসির দমক চাপতে না পেরে মুখে জল থাকা অবস্থাতেই হাসতে গিয়ে খানিকটা জল মুখ থেকে মাটিতে ফেলে দিল সে। খিক খিক করে হাসতে হাসতে সে বলল, বলেছিলাম না তথ্য প্রমাণ সব দেব, সহ্য করতে পারবেন তো? স্যার, কেস রেজিস্টার না হওয়া অবধি ফাটকে পুড়ে কি হবে? আগে ঘটনাটা তো শুনি। হালদার মশাইয়ের কথা শুনে মেঝে থেকে শটান উঠে দাঁড়ালো মালতী। বড়বাবু ভয় পাচ্ছেন, বাইরে বৃষ্টিও বেড়েছে। এখন আপনি আমরা সবাই এই থানায় বন্দি। আমিও বন্দি, আপনারাও বন্দি। গিন্নি মাও তো বন্দি ছিলেন। একটা ক্ষয়ে যাওয়া শরীর, হাঁটতে পারতেন না, কথা বলতে গেলে আলজিভে টান পড়তো, কথা জড়িয়ে যেত। চলতে গেলে অন্যের সাহায্য লাগতো। ছিল শুধু একটা ঘন্টা, ওই ঘন্টা বাইজে বাইজে তিনি ডাকতেন। আজও ডেকেছিলেন জানেন। আমি গেলাম, যাওয়ার সময় দরজার সামনে ওই যে যেন কি বলে না চাই দূর, ওই উইন নাকি যেন বাতাস লাগলে আওয়াজ বেরোয়, ওই শব্দ। তা আমি বলেছিলাম ওই শব্দ ভালো না, ওই শব্দ মোটেই মনের ভেতর শান্তি আনে না, বরং ভয় আনে, খুব ভয়। গিন্নিমা এলেন, নিজেই এলেন, কিন্তু ওই রূপ তার আমি আগে কখনো দেখিনি গো। তিনি যে নিজে আমায় মারতে বললেন, ব্যাস মেরে দিলুম। না মারলে তো উনি আমায় মেরে ফেলতেন স্যার।
এরপর কি যে হলো, আমার মাথায় রক্ত চেপে গেল, ওদেরও মেরে দিলুম। ওই দেখুন না স্যার, ছেলে মেয়ে দুটো কি পরম শান্তিতে আমার দিকে চেয়ে রয়েছে, দেখুন একবার। বারান্দায় পড়ে থাকা কাঁটা মাথাগুলোর দিকে চাইতেই হালদার মশাইয়ের গোটা শরীর শিউরে উঠল যেন। তারা চেয়ে রয়েছে, হ্যাঁ, তারা এখনও চেয়ে রয়েছে। তাদের দুই চোখে বিস্ময়ের ছোঁয়া, অদ্ভুতভাবে মাথাগুলো যেন গোল করে রাখা। তারা একে অপরের দিকে চেয়ে রয়েছে, যেন একে অপরকে তারা অব্যক্ত ভাষায় অনেক প্রশ্ন করে চলেছে। প্রশ্ন হালদার মশাইয়ের মাথাতেই অনেকক্ষণ ধরে ঘুরপাক খেয়ে চলেছে, যার উত্তর তিনি এখনো পাননি। এদিকে সে তখনও বলে চলেছে, গিন্নিমা বড় ভালোবাসতেন আমারে, বলতেন মালতী, এই জীবনটা শেষ হলে বাঁচি আমি। আর দাদাবাবু আর তার ছেলে মেয়ে তো মালতী মাসি বলতে অন্ধ স্যার। সবাই এতই যখন ভালোবাসতো তাহলে ওদের এইভাবে মারলেন কেন? ওই যে স্যার বললাম না, গিন্নিমা প্রথমে তারে মারতে বললেন, মারলাম জানেন, বটি দিয়ে এক কোপে মাথা নেইমে দিলাম। তারপর ওই শব্দ আবারও হতে লাগলো, জীবনের প্রথম খুন। এত রক্ত, মাথা কাজ করছিল না, জানি না কি থেকে কি হয়ে গেল। আমার তো এটাও মনে পড়ছে না যে আমি ওই ঘটনা ঘটানোর পর 2 তলায় ঠিক কি করতে গেছিলাম, ওদের মারতে নাকি এটা বলতে যে গিন্নিমা আর বেঁচে নেই কো। বাড়িতে কি মহিলা বলতে ওই একজনই? হ্যাঁ স্যার, বৌদিমণি কয়েক বছর আগেই শুনেছিলাম ওই কয়েকদিনের জ্বরে মারা গেছিলেন। তারপর আমার ওই বাড়িতে আনা হয়। রেল বস্তিতে থাকতাম স্যার। স্বামী মারা যাওয়ার পর শ্বশুরবাড়ির লোকগুলি আমারে এক ঘরে করে দিয়েছিল। দাদাবাবু আমারে ওখান থেকে নিয়ে এসে এই বাড়িতে ঠাঁই দেয়। আপনাকে যারা এত সাহায্য করলো, মাথার উপর ছাদ দিল, পেটের খাবার দিল, আপনি তাদের মারতে গেলেন কেন মালতী দেবী? জানি না স্যার, আমি কিছু বুঝতে পারতেছি না। আমি যে মারতে চাইনি, ওদের মেরে আমার কি লাভ? আপনার না ওদের ওপর রাগ ছিল, না ওদের বাড়ির কোনো জিনিসপত্রের ওপর লোভ। চুরি ডাকাতির ইচ্ছে হলে অন্য ব্যাপার, তবুও কাজ শেষ করে যদি খুন করার প্রয়োজনও হতো, অন্তত তাদের মেরে তো পালাতে পারতেন। থানায় এসে আত্মসমর্পণ করলেন কেন? শব্দ শব্দ আমারে পাগল করে দেয় স্যার, শব্দ। কিসের শব্দ? আপনি ঠিক কোন শব্দের কথা বলছেন? একবার বললেন আপনার ওই গিন্নিমা নাকি নিজে এসে আপনাকে মারতে বলেছেন, একবার বলছেন কী সব শব্দ নাকি আপনাকে মারতে বাধ্য করেছে। এদিকে এটাও বলছেন যে আপনি তাদের আদেও মারতে চাননি। আপনি না মারলে নাকি আপনার ওই গিন্নিমা আপনাকে মেরে ফেলতো। বলি, একটা মানুষ যে হাঁটতে চলতে পারে না, সে আপনার কাছে এলো কিভাবে? ঘাটটা অদ্ভুতভাবে দুই দিকে ঝাঁকালো সে। একটা কটকট শব্দ শোনা গেল। পরক্ষণেই তার গোটা শরীর ধনুষ টঙ্কারের ছিলার মতন বেঁকে গেল। ধপ করে মাটিতে বসে 2 হাত পায়ে ধীরে ধীরে থানার মেঝেতে চলে ফিরে বেড়াতে লাগলো সে। মুখ দিয়ে অনবরত হিংস্র পশুর মতন গর্জন বেরিয়ে আসতে লাগলো তার। লোক দিয়ে মেঝেটা আঁকড়ে ধরে খিলখিল করে হাসতে হাসতে সে বলল, হ্যাঁ, এইভাবে এইভাবে হ্যাঁ, এইভাবে ঠিক এইভাবে তিনি এসেছিলেন। তারপর ধপ করে সেখানেই পড়ে সংজ্ঞা হারালেন। আচ্ছা মিস্টার সান্যাল, আপনার কি মনে হয় একজন মহিলা কোনো রকম উপযুক্ত কারণ কিংবা উদ্দেশ্য ছাড়া 4-4টে খুন কেন করলো? জিজ্ঞাসাবাদ করেও তো তেমন কিছু ফল মিলল না। দেখো, চুরি ডাকাতির কোনো খবর নেই। কিছু যদি চুরি গিয়েও থাকে, সেটা এই মুহূর্তে জানার উপায়ও নেই।
তাছাড়া আমরা তো গোটা বাড়ি ঘুরে দেখলাম, কই চুরির নমুনা হিসেবে তো তেমন কিছু দেখতে পেলাম না। আলমারি, লকার, পাসবই, চেক বই, সোনার গয়না সব তো ছুঁয়েও দেখা হয়নি। কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না ভায়া, মেঝেতে পড়ে রয়েছে চারটে মুন্ডহীন নিথর মৃত শরীর। চারদিকে ছড়িয়ে রয়েছে চাপ চাপ রক্ত। তিনি সম্ভবত সেই বৃদ্ধা যাকে মালতী গিন্নি মা বলে সম্বোধন করেছিলেন। তার লাশটা একতলার ঘর থেকে উদ্ধার করা হয়েছে এবং অপর তিনটি 2 তলার বারান্দায় পড়েছিল। ইতিমধ্যেই পূর্ব আকাশ জুড়ে খেলা করছে সূর্যোদয়ের লাল আমন্ত্রণ। দেয়াল ঘড়িতে ঢং ঢং শব্দে ভোর 5টার ঘণ্টা বাজতেই লাশগুলোর ওপর থেকে চোখ সরিয়ে মেঝে থেকে উঠে দাঁড়ালো রথিজিৎ সান্যাল। হালদার মশাইয়ের কথার উত্তরে প্রথমটায় সে কিছুই বলল না। নির্বাক চোখে মূল দরজায় টাঙানো উইন্ড চার্মের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। বড় মধুর সেই সুর। মেঝেতে আরও 2টি জিনিস পড়ে রয়েছে, একটা রক্তমাখা ঘণ্টা এবং আরও একটি আঁশ বটি। বটির ফলায় লেগে থাকা রক্ত ইতিমধ্যেই জমাট বাঁধতে শুরু করেছে। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে, তবে আমার একদিকে যেমন গা শিউরে ওঠা একটা অনুভূতি হচ্ছে, অন্যদিকে মনের ভেতর বেশ একটা রোমাঞ্চ অনুভূত হচ্ছে। সত্যি বলতে এই গোয়েন্দা প্রবরের সহকারী থুড়ি সহচর হওয়ার দরুন এমন ঘটনা আমার কাছে নতুন নয় বটে, তবে সূত্রহীন লাগাম ছাড়া এমন হত্যাকাণ্ড, অন্তত যেখানে খুনি নিজে এসে ধরা দিয়েছে এবং অপরাধের স্বীকারোক্তিও দিয়েছে, শুধুমাত্র খুনের মোটিভ খোঁজাই যেন দুষ্কর হয়ে পড়েছে। আজ মাঝরাতে যখন আমাদের বাড়ির নিষ্প্রাণ নীরব বার্তা প্রেরক যন্ত্রটি সশব্দে আর্তনাদ করে উঠেছিল, তখনও জানতাম না যে লালবাজার থেকে স্বয়ং বড়বাবু বিধু নস্কর এমন একটা হত্যাকাণ্ডের তদন্তের ভার রথিজিতের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চান। যতই হোক, সত্যের অনুসন্ধানে ব্রতী আমার এই গোয়েন্দা বন্ধুটি সরকারি মহলে প্রতিপত্তি নেহাত খেলা করার মতো মোটেই নয়। খানিক সময় চুপ করে থেকে রথিজিৎ এভিডেন্স রাখার বাক্সটিতে হাত দিয়ে রুমাল জড়িয়ে একে একে সেই ঘণ্টা আর আঁশবটিটা সযত্নে রেখে দিল। এরপর হালদার মশাইয়ের প্রশ্নকে এক প্রকার তোয়াক্কা না করেই আমায় বলে উঠল, অজিত, আমার সাথে এতদিন ধরে তো রয়েছো, হয়তো এর আগে এমন ঘটনার সাথে তোমার পরিচিতি সেভাবে হয়নি, তবে স্নায়ু তোমার যথেষ্ট পোক্ত বলতে হবে, নইলে চৌরঙ্গি থানার বড়বাবু প্রাণতোষ রাতের ওই ঘটনার পর থেকে তো শুনছি বারবার মূর্ছা যাচ্ছেন। খোঁচাটা যে কাকে উদ্দেশ্য করে সেটা স্পষ্ট করে বুঝতে পারলেও মুখে বললাম, দেখো, চুরি ডাকাতির কোনো খবর নেই। কিছু যদি চুরি গিয়েও থাকে সেটা এই মুহূর্তে জানার উপায়ও নেই। তাছাড়া আমরা তো গোটা বাড়ি ঘুরে দেখলাম, কই চুরির নমুনা হিসেবে তো তেমন কিছু দেখতে পেলাম না। আলমারি, লকার, পাসবই, চেক বই, সোনার গয়না সব তো ছুঁয়েও দেখা হয়নি। কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না ভায়া। এটাই বুঝতে পারছো না যে একজন মহিলা এতগুলো খুন একা হাতে কিভাবে করলেন, তাই তো? তোমার হয়তো এটাও মনে হয়ে থাকবে হয়তো বাইরের কোনো দলকে অন্ধকারের সুযোগ নিয়ে ঘরে ঢুকিয়ে এই কাজ করানো হয়েছে। ঠিক তাই। একা একজন মহিলা এমনভাবে 3 জনকে মারলো কেন? তার উদ্দেশ্যটাই বা কি? তার চেয়েও বড় প্রশ্ন অজিত, তোমার আশঙ্কা সত্যি বলে যদি ধরেও নিই, তাহলে যে বা যারা খুন করেছে তাদের কি উনি আইনের হাত থেকে বাঁচাতে চাইছেন? তিনি যেমনটা বর্ণনা দিয়েছেন তেমনটা আদেও নয়। হয় তিনি ভীষণ বোকা, আর নয় কথাটা শেষ না করে রথিজিৎ আবার দরজার ওপর ঝুলতে থাকা সেই উইন্ড চার্মের দিকে এগিয়ে গেল। এক মনে কি যেন দেখতে দেখতে সেটি বার কয়েক হাত দিয়ে নাড়ল সে। সেই অদ্ভুত মন কেমন করা এক টুং টুং শব্দে গোটা ঘরটা ভরে উঠল। শব্দটা বেশ শ্রুতি মধুর, তাই না হালদার মশাই? হ্যাঁ,
এমন একটা প্রশ্নের জন্য তিনি বোধ করি প্রস্তুত ছিলেন না। কোনো মতে মুখে হাসি ফুটিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, জিনিসটা বেশ ভালো। আজকাল লালমুখো সাহেবের দৌলতে বিদেশ থেকে আমদানি হচ্ছে। ঘর সাজাতে জুড়ি মেলা ভার। হ্যাঁ, ঠিকই বলেছেন হালদার মশাই। ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে বইকি, তবে শব্দ যখন প্রাণঘাতী হয়ে ওঠে তখন সেটা যে রাজা দশরথের শব্দবেদী বাণ হয়ে ওঠে, তাই না? মানে তুমি ঠিক কি বলতে চাইছো রথিজিৎ? শব্দ আবার প্রাণঘাতী কিভাবে হয়ে উঠতে পারে? হতেই পারে, না হওয়ার কিছুই নেই। শব্দের মাত্রার ওপর পুরোটা নির্ভর করছে। কানের সামনে যদি কামানের গোলাগুলি চলে তাহলে কি হতে পারে? কানের পর্দা ফেটে যেতে পারে, এমনকি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুও হতে পারে। আবার পাড়ার মোড়ে মাইকে রাত বিরেতে গান বাজলে ঘুমের সমস্যা হতে পারে। তেমনি গাড়ি ঘোড়ার শব্দ মনঃসংযোগ নষ্ট করতে পারে। ঠিক তেমনি মাঝরাতে এমন উইন্ড চাইমের অদ্ভুত শব্দ এক ভুতুড়ে পরিবেশ সৃষ্টি করতে পারে। এমনটা ভাবাটা বুঝি অস্বাভাবিক। এমন হওয়া তখনই সম্ভব যখন শ্রোতার মন আগে থেকেই কোনো কারণে দুর্বল হয়ে রয়েছে। আমাদের মন কোনো শব্দকে কিভাবে গ্রহণ করবে পুরোটাই তার মনস্তত্ত্বের উপর নির্ভরশীল। মনস্তত্ত্ব কথাটা মন্দ বলনি অজিত। আচ্ছা হালদার মশাই, ফরেনসিক টিমকে কি খবর দেওয়া হয়েছে? হ্যাঁ মিস্টার সান্যাল, হাসপাতালেও খবর দিয়েছি। তারা ডেড বডি নিতে এলো বলে। বাকিটা তো পোস্টমর্টম না করলে জানা যাবে না। প্রাথমিকভাবে গলা কেটেই মারা হয়েছে এমনটা মনে করা হলেও পোস্টমর্টেম করাটা ভীষণ জরুরি। তাছাড়া মূল অভিযুক্ত আসামির সাথেও কথা বলাটা জরুরি। তিনি কি সত্যিই নিজের হাতে খুনগুলো করেছেন? করে থাকলে তার কারণ কি? এদের কেন মারলেন? কোনো ব্যক্তিগত আক্রোশ? আদিত্যবাবু মানে এই বাড়ির যিনি মালিক, তার সাথে কি কোনোভাবে মালতী দেবীর কোনো অবৈধ গোপন সম্পর্ক ছিল, যার জেরেই এমন নৃশংস হত্যাকাণ্ড? একজন বিপত্নিক আর একজন বিধবা, তাই এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আচ্ছা, এই ঘণ্টার কার্যকারিতা মানে এই ঘণ্টাটা ঠিক কোন কারণে ব্যবহার হতো, সেই ব্যাপারে মালতী দেবীর কাছ থেকে কিছু জানতে পেরেছেন? হ্যাঁ জেনেছি। কাল রাতে সে এক অবিশ্বাস্য অপার্থিব দৃশ্য মিস্টার সান্যাল। ভীতু বলে আমার পরিচিতি মোটেই নেই, তবে সত্যি বলতে কাল রাতে আমিও ভয় পেয়েছিলাম বইকি। মালতী দেবীকে যেন সাক্ষাৎ পিশাচিনী মনে হচ্ছিল। জিভ দিয়ে ঝরে পড়ছিল লালা। চারটে কাটা মাথা একে অপরের মুখোমুখি এমন নিখুঁতভাবে সাজানো হয়েছিল যে দেখে মনে হচ্ছিল যেন একটা গোটা পরিবার মুখোমুখি কোনো গভীর আলোচনায় বসেছে। মালতী দেবী চার পেয়ে জন্তুর মতো মাটি আঁকড়ে বড়বাবুর দিকে এগোতে এগোতে বলছিল যে কাল রাতে তিনি নাকি এইভাবেই মালতীর কাছে এসে মৃত্যু ভিক্ষা চেয়েছিলেন। অদ্ভুত, খুবই অদ্ভুত হালদারবাবু। সবটাই কেমন যেন সাদা কুয়াশার চাদরে মোড়া ব্রাম স্টোকারের সেই ট্রান্সিলভেনিয়া দুর্গের রক্তলোলুপ আধা মানব আধা পিশাচের গল্পের অনুরূপ বিবৃতি। বিষয়টা খতিয়ে দেখতে হচ্ছে, তবে তার আগে ফরেনসিক আর পোস্টমর্টেম এই দুটো রিপোর্ট আমার প্রয়োজন। আচ্ছা, কেসটাকে রেজিস্টার্ড হয়েছে? হ্যাঁ রথিজিৎ বাবু, সামনের সপ্তাহে কেসটা কোর্টে যাবে। ওনার পক্ষে কি কোনো উকিল নিযুক্ত করা হয়েছে? না, হয়তো কেস শুরুর আগে করা হবে, কারণ একপাক্ষিকভাবে তো কোনো মামলা চলে না। বেশ বেশ, তাহলে আপনারও বেশ কয়েকটা কাজ আগে থেকে করতে হবে। তার জন্য প্রয়োজন এই যে অজিত, তোমার সহযোগিতা। আমার? হ্যাঁ তোমার। আমায় কি করতে হবে? আগে বাড়ি চলো, সবটাই বুঝিয়ে বলছি। সেই ভোর রাতে বেরিয়েছি। মেঘমালা বোধহয় আমাদের এমন অকস্মাৎ অন্তর্ধানে বিচলিত হয়ে পড়েছে। বলি তোমাদের ব্যাপারখানা কি? রাত দুপুরে না বলে কয়ে বেরিয়ে গেলে? আমার ঘুম থেকে একটিবার ডেকে তুলে বলে গেলে কোন মহাভারতটা অশুদ্ধ হতো শুনি? তুমি ঘুমোচ্ছিলে মেঘমালা। এমনিতে সারাদিন তোমার উপর দিয়ে এত খাটাখাটনি যায়, গোটা সংসারটাই তো তোমার কাঁধে, তাই আর ঘুম থেকে তুলে বিব্রত করিনি। কোন যুদ্ধ জয় করতে গেছিলে শুনি? বলবো বলবো, সব বলবো। তার আগে একটা কথা বলো তো। একটা কেন, দুটো বলো। ছোলার ডাল সহযোগে লুচির টুকরোটা মুখে চালান করে
পাশ থেকে আমিও কৌতুকের সুরে বলে উঠলাম, 3টে বললেও আটকাচ্ছে কে? মুচকি হাসল রথিজিৎ। তার খাওয়া ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আলগোছে চায়ের কাপটা তুলে নিয়ে শুরুত করে একটা চুমুক দিয়ে সে বলল, ভায়া অজিত, তুমি কি ভূতে বিশ্বাস করো? ভূত? হঠাৎ এমন অযৌক্তিক প্রসঙ্গ উত্থাপনের হেতু? কারণ যে একটা রয়েছে বন্ধুবর, এবং সেটা মোটেও অপ্রাসঙ্গিক নয়। কি হয়েছে আমায় কেউ খুলে বলবে তোমরা? কি সব ভূত প্রেত নিয়ে কথা বলে চলেছ? বলছি আজকাল গোয়েন্দাগিরি ছেড়ে কি প্রেত চর্চা নিয়ে বসলে নাকি? মেঘমালা, তুমি জানো যে আমি অযথা বাক্য ব্যয় করি না, কারণ নিশ্চয়ই একটা আছে। ভায়া রথিজিৎ, তুমি কি কোনোভাবে মালতী দেবীর এই খুনের ঘটনার মধ্যে কোনো ভৌতিক ঘটনার প্রমাণ পাচ্ছ? এবার পথে এসো ভায়া। ভূত আর ভৌতিক দুটো একে অপরের সাথে যুক্ত হলেও ভৌতিক ঘটনা মানেই যে সেখানে অতিপ্রাকৃত স্বচ্ছতা কিংবা ভূতের অস্তিত্ব থাকবে এমনটা কিন্তু মোটেই নয়। ভূত অর্থাৎ অতীত, তবে আপামর বাঙালির মনে এই ভূত প্রেত বলতে ঠিক যা বোঝায় এমনটা ভৌতিক ঘটনার ক্ষেত্রে নাও ঘটতে পারে। 1800 দশকের গোড়ার দিকে একজন আমেরিকান মহিলার করুণ পরিণতির ইতিহাস দ্য এক্সরসিজম অফ অ্যানা অকল্যান্ডের তথ্য কাহিনীতে পাওয়া যায়। সেই সময়কার বিভিন্ন ম্যাগাজিনে এই খবরটা বড় বড় হরফে বেরিয়েছিল। বিষয় খানিকটা আমাদের ওই গ্রামগঞ্জের দিকে ভূতে ভর করার মতো বলতে পারো তোমরা। এনা অকল্যান্ড, যে কিনা একটা সময় মানুষের মনে এক ভয়াল রূপের জন্ম দিয়েছিল, মনস্তত্ত্ব এবং ডাক্তারি শাস্ত্রকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। ঘটনাটা সেই ভূতে ধরার মতোই বলতে পারো। এনা ক্যাথলিক হলেও ঈশ্বরে বিশ্বাসী ছিল না। আমেরিকান এই মহিলা শোনা যায় কোনো অতি প্রাকৃত শক্তির দ্বারা বশীভূত হয়েছিল, যার পরিণতি মৃত্যু অবধি গড়িয়েছিল। তার এক্সরসিজম অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে ওই ভূত তাড়ানোর মন্ত্র ও বিধি আর কি, যার তত্ত্বাবধানে এই কাজ সংঘটিত হয়েছিল। পরবর্তীকালে সেই ফাদারের বিরুদ্ধেও মামলা হয়, কারণ আইন ভূত প্রেতে বিশ্বাস রাখে না। দে হ্যাভ নো ফেথ ইন ডার্ক পাওয়ার্স অ্যান্ড সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটি, আর সেটাই স্বাভাবিক। তাহলে তুমি কি এটা বলতে চাইছো রথিজিৎ যে মালতীকে এমনই কিছু ভর করেছিল? জানি না, এর উত্তর আমারও জানা নেই। তবে হঠাৎ করে একটা মানুষ কোনো কারণ ছাড়া এমন কাজ করবেই বা কেন? আদিত্যবাবুর বাড়িতে আমি যে সমস্ত সম্ভাবনার কথা তুলে ধরেছিলাম সেগুলোর সত্যতা একমাত্র প্রমাণ করবে মালতী দেবীর স্বীকারোক্তি, কিন্তু তিনি তো নিজের মধ্যেই নেই। আদালতে এই কেস উঠলে তাকে মানসিক হাসপাতালে চিকিৎসা করে সুস্থ করতে পাঠিয়ে দেওয়া হবে। এদিকে মার্ডার ওয়েপন থেকে যদি মালতী দেবীর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় তাহলে তো ওনাকে খুনি প্রমাণ করতে বেশি বেগ পেতে হবে না। কিন্তু একটা লুপহোল থেকেই যাবে অজিত, মোটিভ উপযুক্ত না হলে কেস দাঁড়াবে না, বারবার ডেট পড়বে, কিন্তু রায় দেওয়া হয়ে উঠবে বিভ্রান্তিকর। তুমি ঠিক কি করতে চাইছো রথিজিৎ? খুন হয়েছে, একটা নয় 4-4টে। বাড়ির পরিচারিকা খুনগুলো করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। সে বারবার শব্দের কথা উল্লেখ করছে। সেই শব্দের ধুন নাকি শয়তানকে জাগিয়ে তোলে। তাহলে প্যারাসাইকোলজির ভাষায় যদি এটাকে ডেমনিক পজিশন বলে ধরেও নি, তাহলেও কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে, সেটাকে প্রমাণ করতে হবে। ওই আমেরিকান মহিলার বেলায় ওই ফাদারের এক্সরসিজমের পদ্ধতি চলাকালীন এনা মারা গিয়েছিল। অন্ধ কুসংস্কারের শিকার হয়েছিল সে, কোর্টেরও এমনটাই ধারণা। ফাদারের এতে হাজতবাসও হয়েছিল বটে, কিন্তু এই ক্ষেত্রে শব্দ যদি শয়তানকে আহ্বান জানায় তাহলে বাড়ির বাকিদের ওপর সেই শব্দ প্রভাব বিস্তার করতে পারল না কেন? তাছাড়া কিসের শব্দ? যদি এ সব কিছু মালতী দেবীর নাটক বলেও ধরে নিই, তাহলে সে কি আসল খুনিকে আড়াল করতে চাইছে? কে সে? তারও আগে পোস্টমর্টেম আর ফরেন্সিক রিপোর্ট আমায় জানতে হবে, আর আমাদেরও এক নাটকীয় প্রস্তুতি নিতে হবে। ওরে বাবা, ভূত প্রেত ছেড়ে এবার দেখি সোজা থিয়েটার? কেন, যাত্রাপালা দেখতে তো তোমার ভালোই লাগে। যদি বলি এইবার এই গল্পে তোমায় এবং অজিতকে
একটা করে চরিত্রে অভিনয় করতে হবে, পারবে? তুমি যে কি বলছো কিছুই বুঝতে পারছি না যে। বুঝবে, তবে তার আগে রথিজিতের কথা শেষ হওয়ার আগেই আমাদের বাড়ির ল্যান্ডলাইনটা বেজে উঠল। রথিজিৎ ফোনের রিসিভারটা তুলতেই ভেসে এলো হালদার মশাইয়ের গলা। হ্যাঁ বলুন হালদার বাবু। পোস্টমর্টম রিপোর্ট চলে এসেছে রথিজিৎ বাবু, সাথে ফরেন্সিক রিপোর্টও। কি বলছে রিপোর্ট? অদ্ভুত বিষয় মশাই, এমন ঘটনা আগে দেখিনি। এই বাড়িতে ওই 4 জন ভিকটিম এবং মালতী দেবী ছাড়া আরও অন্য কোনো ফিঙ্গার কিংবা ফুটপ্রিন্ট পাওয়া যায়নি। আমাদের ফরেন্সিক টিম মালতী সহ মৃত 4 জনের ফিঙ্গার এবং ফুটপ্রিন্ট ম্যাচ করে দেখেছে, রেজাল্ট পজিটিভ। এদের ছাড়া আর কারোর হাত অথবা পায়ের ছাপের কোনো অস্তিত্ব নেই। যদি কেউ এসেও থাকে, তারা মালতী দেবীর কথাই এই হত্যাকাণ্ড ঘটিয়েও থাকে। এবং যদি ধরে নিই হাত আর পায়ের ছাপ কিভাবে মুছে ফেলতে হয় সে বা তারা জানে, তাহলে মালতী দেবী নিজেরটা কেন ওই একই পদ্ধতিতে মুছে ফেললেন না? কেন সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নিলেন? আরও একটা বিষয়, ওই বৃদ্ধা মানে মালতী দেবীর গিন্নিমা, ওনার নাম অন্নপূর্ণা। পোস্টমর্টেম রিপোর্টে এক অদ্ভুত বিষয় সামনে এসেছে। সেটা কি হালদার মশাই? ওনার মৃত্যুর কারণ কিন্তু গলায় কোপ বসানোর ফলে আদেও হয়নি। ওনার মৃত্যুর আসল কারণ কার্ডিয়াক অ্যারেস্ট। হোয়াট? আগে হ্যাঁ, শুধু তাই নয়, ওনার দেহ থেকে মাথাটা কেটে ফেলার আগের মুহূর্ত অবধি তিনি বেঁচে ছিলেন। ওনাকে খুন করা এবং ওনার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ফলে মৃত্যুর সময়ের মধ্যে মাত্র কয়েক মিনিটের ব্যবধান। আমি তো কিছুই বুঝতে পারছি না রথিজিৎ বাবু। আসামি আত্মসমর্পণ করা মানে কিন্তু শাস্তি নয়, সে যে খুনি সেটাও তো আদালতে প্রমাণ করতে হবে। আমি জানি, তার জন্যই একটা পরিকল্পনার কথা ভেবেছি, তবে এতে আপনার সহযোগিতা প্রয়োজন। বলুন, আমি কিভাবে সাহায্য করতে পারি? বলবো, থানায় এসে বলবো, তবে তার আগে আমায় একটু এই বিষয়ে তদন্ত করতে হবে। আমি আশেপাশে যারা রয়েছেন তাদের সাথেও একটু কথা বলতে চাই। লাভ নেই, ওখানে তো দেখলেন মাত্র ধারে কাছে একটাই বাড়ি রয়েছে, সেখানে এক বৃদ্ধ দম্পতি থাকে। আমি ওনাদের জিজ্ঞাসাবাদ করেছিলাম, তারা কিছুই জানে না, কিছুই শোনেননি। এমনিতে তারা কানে কম শোনে, চোখেও কম দেখে। ওনাদের বাড়ির দূরত্ব মার্ডার স্পট থেকে ঠিক কতটা দূরে? আদিত্যবাবুর বাড়িটা থেকে খানিক দূরে বলা যায়। আপনারা যে গেট দিয়ে ঢুকেছিলেন পাশে একটা পুকুর দেখেছিলেন? ঠিক পুকুর নয়, অতীতের কি যেন একটা বলতে বলতে হঠাৎ চুপ করে গেল রথিজিৎ। তবে পুকুর বলতে যা বোঝায় তেমনটা নয় মোটে, একটা মজে যাওয়া ছোট্ট ডোবা বলা যায়। তবে তাড়াহুড়াতে ওই পারে কোনো বাড়ি আছে কিনা আমরা কেউই সেভাবে লক্ষ্য করিনি। মিস্টার সান্যাল, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পারছি, শুনুন। কয়েকটা ছোট্ট কাজ আপনাকে করতে হবে, আপনার পক্ষে অবশ্য তেমন কঠিন নয়। কি কাজ? লালবাজার থেকে যেহেতু এই কেসের দায়িত্ব আমায় দেওয়া হয়েছে, তাই আমি চাই এই মুহূর্তে আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট একটা বার করুন। অ্যারেস্ট ওয়ারেন্ট? কার নামে? মালতী দেবী তো ইতিমধ্যে আমাদের কাস্টাডিতেই রয়েছেন। আপনি কি অন্য কাউকে সন্দেহ করছেন? ওয়ারেন্টের কাগজটা শুধু নিয়ে আসুন। আসামির নাম এবং অপরাধের ধরন লেখার দায়িত্ব আমার। কিন্তু কাকে অ্যারেস্ট করতে চাইছেন? আমার স্ত্রী মেঘমালা। কথাটা শুনে আমি আর মেঘমালা তড়াক করে প্রায় চেয়ার থেকে উঠে লাফিয়ে দাঁড়িয়ে পড়লাম। এ বলে কি? আপনার স্ত্রী? কিন্তু ওনার এই কেসের সঙ্গে কি সম্পর্ক? সম্পর্ক আছে তো বলিনি, শুধু আমার কাজটা করে দিন। আর হ্যাঁ, এই কথা রেজিস্টারে লিখবেন না, পরে সময় মতো সবটা বুঝিয়ে বলবো। এখন রাখি, অনেক কাজ বাকি রয়ে গিয়েছে। আমি মেঘমালাকে নিয়ে থানায় আসছি। ফোনের রিসিভারটা রেখে রথিজিৎ আমাদের দিকে ঘুরে তাকালো। শেষে তুমি আমায় ফাটকে পোড়ার পরিকল্পনা করছো? বলি, আমি তোমার কোন জন্মের শত্রু শুনি? কি করেছি আমি? একটাই দোষ বুঝলে কি না, তুমি এই সত্যান্বেষীর গলায় মালা পরিয়েছ, তার শাস্তি তো তোমায় পেতেই হবে। ভায়া, ব্যাপারখানা কি একটু বুঝিয়ে বলবে? ভূত প্রেত বশীকরণ এসব থেকে আবার বৌদিকে জেলে ঢোকানোর পরিকল্পনা, আমি তো কিছুই বুঝতে পারছি না।
আমাদের মুখভঙ্গি বেশ কয়েকবার দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে শেষে রথিজিৎ হো হো করে হেসে উঠল। হাসছো যে বড়? হাসির আমি, হাসির তুমি, হাসি দিয়ে যায় চেনা। হাসলে পরে হাসির মাঝে দুঃখ খোঁজা মানা। তোমাদের বলেছিলাম মনে আছে, আমার তোমাদের সাহায্যের প্রয়োজন হতে পারে। আমায় জেলে পুরে তুমি তোমার কোন প্রয়োজনটা মেটাবে শুনি? মালতী। মালতী? হ্যাঁ, মালতী। মালতী একজন মহিলা। কেস কোর্টে উঠলে তবে তাকে সেন্ট্রাল জেলে মেয়ে কয়েদিদের সাথে রাখার ব্যবস্থা করা হবে। বর্তমানে চৌরঙ্গি থানায় মাত্র 2টি সেল রয়েছে। একটিতে ছেলে কয়েদিদের রাখা হয়েছে এবং আরেকটিতে মালতী একা রয়েছে। এখনও সে মুখ খোলেনি, কাউকে সেভাবে কিছুই বলেনি। যতবার প্রশ্ন করা হচ্ছে সেই একই কথা। অন্নপূর্ণা দেবী তাকে নিজেকে হত্যা করার প্ররোচনা দিয়েছেন। কিন্তু এটা কিভাবে সম্ভব যেখানে তাকে মারার খানিকক্ষণ আগেই তার হৃদযন্ত্রের ক্রিয়া বিকল হয়ে গিয়েছিল? তিনি তো শুনেছি হাঁটতে চলতেও পারতেন না। নিজের ঘর থেকে তাহলে বাইরে কেন বেরিয়ে এসেছিলেন? ওনাকে হত্যা করার পর বাকিদেরও বা তিনি মারলেন কেন? ওনার জবানবন্দিতে বারবার শব্দের উল্লেখ করা হয়েছে। কিসের শব্দ? মেঘমালা যদি কয়েদি হয়ে যায় তবে মালতীর সাথে একই সেলে থাকতে পারবে। মালতীর সাথে আলাপ জমালে হয়তো আসল ঘটনা মুখ ফুটে বলতেও পারে। তাতে যদি সে আমারও কোনো ক্ষতি করে বসে? করবে না, এই মুহূর্তে সে কিছুই করবে না, এটাই আমার বিশ্বাস। তবে ওই শব্দের উৎস খুঁজে বার করে যদি তাকে আবার শোনানো যায় তাহলে তার আসল রূপ বাইরে বেরিয়ে আসবে। যদি না গোটা ঘটনাটা একটা পরিকল্পিত নাটক হয়। যদি আমি কোনোভাবে তোমায় সাহায্য করতে পারি তাহলে আমি প্রস্তুত। আমি জানতাম তুমি রাজি হবে। তবে ভাইয়া অজিত, তোমারও সাহায্যের প্রয়োজন হবে। সব বলবো। তার আগে মেঘমালাকে থানায় পৌঁছে দিয়ে আমাদের একবার আদিত্যবাবুর বাড়িতে যেতে হবে। না, বৌদির মুখটা সত্যি দেখার মতো ছিল। ওই সেল ঘরের ঠান্ডা স্যাঁতস্যাঁতে মেঝেতে বৌদি যে কটা দিন ওই মালতীর সাথে কিভাবে কাটাবে ভাবলেও গায়ে কাটা দিচ্ছে। এক ঝলক দূরে দাঁড়িয়ে দেখছিলাম তাকে। এক মনে বিড়বিড় করে দুলতে দুলতে দেওয়ালের দিকে মুখ করে কি যেন বলে চলেছিল সে। এলোমেলো চুল, পরনে কয়েদিদের পোশাক, মেঝে ছড়িয়ে রয়েছে ছেঁড়া রুটি আর কয়েক টুকরো ভাত। বোধহয় রাতে সেইভাবে ছড়িয়ে ছিটিয়ে খেয়েছিল। সেলের দরজা ঠেলে যখন বৌদি মানে রথিজিতের স্ত্রী মেঘমালাকে ঢোকানো হলো, অদ্ভুতভাবে তার দিকে চেয়েছিল সে। কেমন যেন ভাষা ভাষা চোখের দৃষ্টি, পলকহীন অভিব্যক্তি। না, এক ঝলক দেখলেও যেন গায়ে কাঁটা ধরিয়ে দেয়। যদিও 24 ঘন্টা তাদের দিকে নজর রাখা হবে যাতে এরকম কোনো অঘটন না ঘটে, তবুও একটা চিন্তা থেকেই যায়। গৃহস্থ বাড়ির বউ কয়েকটা দিন সেখানে কাটাবে কি করে? রথিজিৎকেও বলি হারি, এই কাজ করার জন্য আর কি কেউ ছিল না? অন্ততপক্ষে কোনো মহিলা পুলিশ অফিসারকে এই দায়িত্ব দিলেও তো হতো। প্রশ্নটা করেছিলাম, সে জবাবে বলেছে, ভাইয়া অজিত, যার কাজ তাকেই করতে দাও না। মেঘমালার উপস্থিত বুদ্ধি কতটা সেই বিষয়ে বুঝি তোমার কোনো সন্দেহ রয়েছে? তাছাড়া ওকে বেশ কিছু বছর ধরে আমি জুজুৎসুর প্যাঁচ শিখিয়েছি। বহু তদন্তে ঘরে বসে সে আমায় এমন সমস্ত সম্ভাবনার দিক তুলে দিয়েছে যা তার বুদ্ধির পরিচয় দেয়। এইবার তার অগ্নি পরীক্ষা। তবে পরীক্ষা একটা তোমাকেও যে দিতে হবে ভাইয়া, এমনকি আমাকেও। পরীক্ষাটা যে কি এখনো অবশ্য রথিজিৎ আমায় জানায়নি। এই মুহূর্তে আমরা নিজেদের গড়পাড়ের বাড়ি ছেড়ে চৌরঙ্গীর এই বাড়িতে এসে উপস্থিত হয়েছি। সন্ধ্যা পেরিয়েছে খানিক আগেই। একটা মিথ্যে চুরির চার্জশিট বানিয়ে আপাতত মেঘমালা জেলের ভেতরে। তবে রথিজিৎ যে এই বাড়িতে আজ রাত্রি যাপনের পরিকল্পনা করেছে এমনটা জানলে হয়তো অসম্মতি প্রকাশ করতাম না। বিষয়টা এমন নয় যে আমি ভীতু কিংবা ভূত প্রেতে বিশ্বাস রয়েছে, তবে এই বাড়িতে কেমন যেন এক গা ছমছমে অনুভূতি হয়েছে, ঠিক বলে বোঝাতে পারবো না। মেঝের যেসব জায়গায় গোল করে মনুষ্য আকৃতির দাগ চক দিয়ে কাটা রয়েছে
বলাই বাহুল্য, আজ সকালে সেই সব জায়গায় একটি করে গলা কাটা মৃত শরীর পড়েছিল। পুলিশের তরফ থেকে বাড়িটা আপাতত সিল করে দেওয়া হয়েছে। তবে আমাদের রাত্রিযাপন মেঘমালার মিথ্যে গ্রেপ্তারির মতোই, রেকর্ডে লেখা থাকবে না। ঘরটা সম্ভবত অন্নপূর্ণা দেবীর ছিল। তিনি যে অসুস্থ ছিলেন সেটা ঘরের চারিপাশে চোখ বুলিয়ে বেশ বোঝা যাচ্ছে। টেবিলের ওপর রাখা রয়েছে বেশ কিছু ওষুধের পাতা, একটা কাঁচের গ্লাসে আধ খাওয়া জল। বিছানার চাদরটা বেশ নোংরা ছিল। ভদ্রমহিলা খুব সম্ভবত প্রাকৃতিক ক্রিয়াকলাপ বিছানাতেই সারতেন। আপাতত চাদর ছাড়াই দুজনে শুয়ে রয়েছি। দরজাটা খোলা। কাল রাতে বেশ ঝড় বৃষ্টি হলেও আজ আকাশটা বেশ পরিষ্কার। খোলা জানালা দিয়ে ফুটফুটে চাঁদের আলো ঘরে প্রবেশ করছে। মৃদুমন্দ বাতাস বইছে। বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকাতে তাকাতে মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া বাইরে বার করে রথিজিৎ হঠাৎ আমায় প্রশ্ন করল, অজিত, তোমায় যদি প্রতিদিন কারোর মলমূত্র পরিষ্কার করতে হয়, দিনরাত তারই 5 মাস খাটতে হয়, তাহলে তোমার রাগ হবে না? সেই কাজটা কি টাকার বিনিময়ে আমায় দিয়ে করানো হচ্ছে, নাকি আমার কোনো আপনজনের সেবা করার সুযোগ পাচ্ছি তার ওপর নির্ভর করছে? সেটা কেমন? খুব সাধারণ ব্যাপার রথিজিৎ। টাকার বিনিময়ে সেবায় আন্তরিকতা থাকে না, থাকে দায়িত্ব পালন করার চেষ্টা মাত্র। কিন্তু আপনজন হলে বিষয়টা আলাদা। ঠিক তাই, মোক্ষম উত্তর দিয়েছ। বিছানার পাশ থেকে এভিডেন্স ব্যাগে মোড়া ঘণ্টাটা বাইরে টেনে বার করে আনলো রথিজিৎ। এটা কখন আনলে? থানা থেকে তুমি যখন বেরিয়ে গিয়েছিলে তখন হালদার মশাইকে বলে নিজের দায়িত্বে নিয়ে এসেছি। কিন্তু কেন? একটা ছোট্ট পরীক্ষা করব, তাই। কি পরীক্ষা? নাটকের পুনর্নির্মাণ। কিভাবে? এই ঘন্টাটা এই বাড়িতে কেউ কেন ব্যবহার করবে বলে তোমার মনে হয়? এটা তো রক্তমাখা অবস্থায় মেঝে থেকে আমরা উদ্ধার করেছিলাম। মালতী তো কথা বলার মতো অবস্থাতেই নেই। যদিও মেঘমালার সামনে মুখ খুলবে কিনা জানি না, তবুও এই চেষ্টাটা আমায় করতেই হয়েছে। এটা কি বাড়িতে থাকা ঠাকুর ঘরের ঘন্টা জাতীয় এমন কিছু? ঠাকুরের ঘরের ঘন্টা সেখানে থাকবে, মেঝেতে কি করছে? ঠিক বুঝতে পারছি না রথিজিৎ। ধরো তুমি অথর্ব, জরাগ্রস্ত। তুমি এই বিছানাতেই দিনরাত পড়ে থাকো। যদি কারোর সাহায্যের প্রয়োজন হয় তুমি কি করবে? চিৎকার করে রাখবো। হ্যাঁ, আর যদি কথা বলতেও তোমার সমস্যা হয়? তাহলে কোনো কিছুতে শব্দ করে ডাকবো, হয়তো কোনো ভারী কিছু মাটিতে ছুঁড়ে ফেলবো। এক কথায় শব্দের সৃষ্টি করবে যা কিনা অন্য কারোর কানে পৌঁছয়। ঠিক তাই। আর যদি হাতে এই ঘন্টাটা থাকে তাহলে? তাহলে তো এটা বাজিয়েই ডাকা যায়। খানিক সময় থম মেরে শুয়ে রইল রথিজিৎ। একটা অদ্ভুত শব্দ কানে আসছে, বেশ মিষ্টি সুরেলা, অথচ মন কেমন করা সুর। খুব সম্ভবত দরজার সামনে থাকা সেই উইন্ডচার্মটা বাতাসের দোলায় দুলে চলেছে আপন ছন্দে। যেন মানুষের মননকে, চিন্তা শক্তিকে সে নিয়ন্ত্রণ করে চলেছে। অবিরাম নিরুত্তাপ, অথচ ধীর স্থবির, ঠিক যেন কোনো এক স্বৈরাচারী সম্রাট। সে দুলে চলেছে, ক্রমাগত দুলে চলেছে। আমার দুই চোখের পাতা কেমন যেন ভারী হয়ে আসছে। ভাইয়া অজিত, ঘুমালে বুঝি? না, বলো। মালতী খুব সম্ভব কাছেই কোথাও রাত্রিবাস করত। হয়তো এই ঘরের মেঝেতে, আর নয় বারান্দায় কিংবা রান্নাঘরে। তুমি খানিক সময় একা থাকো, আমি রান্নাঘরে যাই। তুমিও দৌড় লাগাবে, আমিও দৌড় দেব। ঠিক মিনিট 15 বাদে ওই ঘন্টাটা বাজাবে। তবে হ্যাঁ, এভিডেন্স ব্যাগের ওপর দিয়ে ঘন্টাটা বাজাবে। ওটা বাইরে বের করবে না, নইলে হিসেবে গন্ডগোল হয়ে যাবে। ফরেন্সিক রিপোর্ট আমি দেখেছি, ঘন্টার গায়ে মালতী দেবী ছাড়াও অন্নপূর্ণা দেবীর হাতের ছাপ পাওয়া গিয়েছে। তার মানে অন্নপূর্ণা দেবী এই ঘন্টাটা মালতী বা বাড়ির অন্য কাউকে ডাকার ক্ষেত্রে কাজে লাগাতেন। তুমি ঠিক কি প্রমাণ করতে চাইছো রথিজিৎ? ছোট্ট একটা পরীক্ষা,
সবটা পরিষ্কার হয়ে যাবে। কথাটা বলে রথিজিৎ বাইরে বেরিয়ে গেলে আমি দরজা বন্ধ করে খাটে বসে একটা সিগারেট ধরালাম। শব্দটা এখনো হয়েই চলেছে, ক্রমাগত একই টুং টুং শব্দ, ঠিক যেন কাঁচের গ্লাসে ঝরে পড়া ফোঁটা ফোঁটা বৃষ্টির জল। অদ্ভুত এক ঘোরের ভেতরে আবারও চলে যাচ্ছি। 15 মিনিট। অন্ধকারে ঘড়ি চোখে পড়ছে না, তাই সময়টা ঠিক জানাও যাচ্ছে না। ঠিক সেই সময়ে বাড়ির দেয়ালে ঘড়িতে ঢং ঢং শব্দে 12টার ঘন্টা বাজতেই কেন জানি না আমিও ঘন্টাটা তুলে নিয়ে ক্রমাগত নাড়তে লাগলাম। ঢং ঢং শব্দের সাথে মিশে যাচ্ছে ঘন্টার ধ্বনি, তারই সাথে উইন্ডচার্মের এই টুং টুং শব্দ মিলেমিশে আমার আমার কেমন যেন চাপা অস্বস্তি হচ্ছে। ঠিক 12 বার বাজার পর ঘড়িটা থেমে গেল। তবে একটা অদ্ভুত বিষয় খেয়াল করলাম, আমি এই বন্ধ ঘরের মধ্যে থেকেও ঘড়ির টিকটিক শব্দ শুনতে পাচ্ছি। উইন্ডচার্মের শব্দটা ধীরে ধীরে যেন বেড়ে চলেছে সেই ঘড়ির শব্দটাও। হঠাৎ করেই যেন আমার শ্রবণ শক্তি স্বাভাবিকের তুলনায় বেড়ে গিয়েছে। আমি আবারও হাতের ঘন্টাটা বাজিয়ে উঠলাম। বুকের ভেতরটা কেমন যেন ধড়ফড় করছে, একটা চাপা অস্বস্তি, দম আটকে আসছে যেন। দড়াম করে শব্দে কেউ যেন দরজাটা খুলল। না, এই দরজা নয়, সামনের ঘরের। খুব সম্ভবত রথিজিৎ। শব্দ যে এতটা প্রলয়ঙ্কারী হয়ে উঠতে পারে আমার জানা ছিল না। আমিও দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলাম। দেখতে পেলাম রথিজিৎও বাইরে বেরিয়ে এসেছে, তার চোখ ওই উইন্ডচার্মের দিকে স্থির। রথিজিৎ, আমার ঘন্টার শব্দ শুনতে পেয়েছিলে? সে কোনো উত্তর দিল না, ধীরে ধীরে আমার দিকে চাইল। তার চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত, কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে তাকে। রথিজিৎ, তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন? সে ধীরে ধীরে তার কোমরের দিকে হাত বাড়ালো। রথিজিৎ, তুমি বন্দুক বার করছো কেন? এখানে তো আমি আর তুমি ছাড়া আর কেউ নেই। কেমন যেন যান্ত্রিক গলায় সে বলে উঠল, তোমার কষ্ট হচ্ছে না অজিত? শব্দ তোমায় ব্যতিব্যস্ত করে তুলছে? সূক্ষ্ম শব্দের আওয়াজও তুমি শুনতে পাচ্ছ, তাই না? তুমি মুক্তি চাও? চাই রথিজিৎ, এই শব্দ অসহ্য হয়ে উঠেছে। আমিও যে সেটাই চাই। কট শব্দে ঘাটটা একদিকে হেলে পড়ল তার। ধীরে ধীরে হাতটা ওপরে উঠে এলো, তার হাতের বন্দুকের নল আমার দিকে তাক করা। রথিজিৎ, এ তুমি কি করছো? তোমায় শান্ত করছি। টক করে ছোট্ট একটা শব্দ হলো। সে ট্রিগারে আঙুল বসিয়েছে। নিজেকে বড় অসহায় মনে হচ্ছে তুম করে একটা শব্দ হলো। এক ঝাঁক আগুন অন্ধকারে দেখা দিয়েই মিলিয়ে গেল। ঝনঝন শব্দে কি যেন মাটিতে পড়ল। একরাশ সাদা ধোয়ার কুণ্ডলি পাকাতে পাকাতে বাতাসে মিলিয়ে গেল, এবং তারপরেই মালতী দেবী একদিকে যেমন নির্দোষ, অন্যদিকে তেমনই দোষী। উনি খুনগুলো করেছেন এটাও যেমন সত্যি, ঠিক তেমনই এগুলোর জন্য তিনি প্রত্যক্ষভাবে মোটেই দায়ী নন হালদারবাবু। কালকে রাতের অভিজ্ঞতা মোটেই সুখকর ছিল না, তবে সত্যিটা সামনে আসতে একটু সময় লেগে গেল। এই যা। ব্যাপারখানা ঠিক কি? আমি তো কিছুই বুঝতে পারছেন না তো? সেটাই স্বাভাবিক। একটা সন্দেহ আমার আগেই হয়েছিল, তবে নিশ্চিত হতে পারছিলাম না। তবে ছোট্ট একটা পরীক্ষার মাধ্যমে এখন সবটাই স্পষ্ট। আমি তো ভেবেছিলাম এই যাত্রায় বোধহয় প্রাণটা চলেই গেল। চলেই যেত যদি না নিজেকে নিয়ন্ত্রণ করে শব্দের মূল উৎসকে ধ্বংস না করতাম। টেবিলের ওপর আধভাঙা উইন্ডচার্মটাকে রাখলো রথিজিৎ। বাকি রাতটুকু আমি আর রথিজিৎ সেখানে কাটিয়ে খানিক আগেই থানায় এসেছি। মেঘমালাকে জেল থেকে বার করা হয়েছে। এই মুহূর্তে সে গরম চায়ে চুমুক দিতে দিতে রথিজিতের দিকে জ্বলন্ত দৃষ্টি মেলে চেয়ে রয়েছে। সেটা যে কেন, সেই কথায় খানিক বাদেই আসছি। রথিজিৎ তখনও বলে চলেছে, ঘৃণা আর বিতৃষ্ণা
মানুষকে একটু একটু করে ভেতর থেকে পশুতে পরিণত করতে থাকে হালদারবাবু। অন্নপূর্ণা দেবীর সারাদিনের পরিচর্যা, নোংরা কাঁথা কাপড় চোপড় পরিষ্কার করতে করতে মালতী দেবীর মনে একবারের জন্যেও যে ওনার প্রতি তীব্র বিতৃষ্ণা জাগেনি, এই কথা বলা কঠিন। হয়তো মনে মনে ওনার মৃত্যুও কামনা করেছিলেন। তবে তাকে মারতে গেলে একদিকে হাজতবাস, অন্যদিকে মাথার ওপর ছাদ আর 2 বেলা পেট ভরে খাওয়া, দুটোই যাবে। তবে না, পরোক্ষভাবে খুনি কিন্তু উনি নন। এই কথা আপনি কিভাবে বলছেন মিস্টার সান্যাল? মনোবিজ্ঞান, এখানে পুরোটাই মন বিজ্ঞানের খেলা হালদার মশাই। শ্রুতি ভ্রম বা অডিটরি ইলিউশন, মস্তিষ্ক শব্দ প্রক্রিয়াকরণ থেকে উদ্ভূত এক স্নায়বিক প্রক্রিয়া, যা শাব্দিক বৈশিষ্ট্য আর মনস্তাত্ত্বিক অবস্থার মতো কারণগুলোর দ্বারা প্রভাবিত হয়। যেমন ধরুন সমুদ্রের গর্জন। এই গর্জনের উত্থান পতন যদি দৃশ্যপট এবং শ্রবণকে একত্রিত করে প্রভাবিত করে, তখনই সৃষ্টি হয় শ্রুতিভ্রম। ধরুন আপনার স্ত্রী বাড়িতে নেই, আপনি একা। ঠিক সেই সময় আপনার মনে হলো যে আপনার স্ত্রী যেন পাশের ঘর থেকে আপনাকে ডাকলো। বিষয়টা ভৌতিক, তবে এখানে ভূতের কোনো অস্তিত্ব আদৌ নেই, একেবারেই নেই। একইভাবে মরুভূমির বুকে মরীচিকা দেখে মানুষ, কিন্তু কেন? মনে হয় যেন কুলকুল শব্দে নদী বইছে, অথচ সেখানে কিচ্ছু নেই। এখানে শ্রুতিভ্রমের সাথে যুক্ত হয়েছে দৃষ্টিভ্রম। সবটাই একটা ইলিউশন হালদার মশাই। এবার মালতী দেবীর প্রসঙ্গে আসি। না, উনি মারতে চাননি। রাতের বেলা ঘুম না হলে নিস্তব্ধ পরিবেশে মানুষের এমন নানান শ্রুতিভ্রম হয়ে থাকে। 3টে বস্তুর শব্দ 3 রকমের, একটা ঘন্টা, আরেকটা ঘড়ি এবং তৃতীয়টি হলো উইন্ড চাইম। মালতী দেবী এই উইন্ড চাইমকেই দায়ী করেছিলেন। তার মতে এই শব্দ শয়তানকে আমন্ত্রণ জানায়, অথচ এমনটা মোটেই নয়। তিনি সেটা মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করেছিলেন। ঘুমের সময় এমন টুংটুং শব্দ হলে কোনো স্পর্শকাতর মানুষের ক্ষেত্রে, যাদের কিনা শ্রবণ ইন্দ্রিয় বেশ প্রবল, তারা ঘুমোতে পারেন না। আমার স্থির বিশ্বাস এই উইন্ড চাইম, ঘড়ির আওয়াজ আর ঘন্টার শব্দ একত্রিত হয়ে ওনার মনে জন্ম দিয়েছিল এক ভ্রমের। খুব সম্ভবত সেই সময় অন্নপূর্ণা দেবী তাকে ঘরে ওই ঘন্টা বাজিয়ে ডাকছিলেন। এই একই পরীক্ষা কাল রাতে আমি আর অজিত করে দেখেছি। আমরা ওই ভ্রমের শিকার, এই কথা মানতে বাধ্য হচ্ছি। তবে কান যদি এই সকল শব্দে অভ্যস্ত হয়ে পড়ে এবং তার মনস্তত্ত্ব ওই 3টে শব্দ আলাদা করে চিহ্নিত করে তাকে নিশ্চিত করতে পারে, তবে এমনটা মোটেও ঘটে না। একদিকে অন্নপূর্ণা দেবীর ওপর তার আগে থেকেই রাগ ছিল। ওই রাতে তিনি মালতীকে ঘন্টা বাজিয়ে ডেকেছিলেন। খুব সম্ভবত তখনই তার মাইল্ড হার্ট অ্যাটাকটা হয়। মালতী বেরোতে দেরি করায় তিনি নিজেকে বাঁচাতে 2 হাত পায়ে ভর করে বাইরে বেরিয়ে এসেছিলেন, যাকে মালতী প্রেত বলে ভয় পায়। তিনি শুধুই বাঁচতে চেয়েছিলেন। এদিকে মালতীর মনস্তত্ত্ব তখন তাকে এক অতি প্রাকৃত বস্তু দেখাচ্ছে। তিনি দেখছেন এক ভয়াল বিভীষিকা যেন তার দিকে মাটিতে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। তিনি ভয় পেলেন এবং তারপর নিজেকে রক্ষা করতে ওই আঁশ বটি হাতে তুলে নিলেন। সত্যি বলতে কাল রাতে আমিও তেমনই কিছু অনুভব করেছিলাম। অজিতের দেহ যেন এক মিশকালো অবয়বে পরিণত হয়েছিল, তার হাতে সেই ঘণ্টা। তবে আমি আগে থেকে নিজেকে প্রস্তুত করে নিয়েছিলাম, তাই সবার আগে ওই উইন্ড চাইমেই গুলিটা চালাই। এই 3টে শব্দের একটিকে নষ্ট করলেই ওই ভ্রমের মায়াজাল থেকে বেরোনো সম্ভব। আমি সেই কাজটাই করি, এতে ভ্রম কেটে যায়। তবে মালতীর কিন্তু কাটেনি। সে একে একে বাড়ির সকলকে শেষ করে দেয়। কিন্তু কেন? কারণ ওই 3টে বস্তুর মিলিত শব্দ তাকে সম্মোহিত করেছিল। সে সকলকে নিজের শত্রু ভাবতে শুরু করেছিল। মস্তিষ্ক প্রায়ই খণ্ডিত বা অস্পষ্ট শ্রবণ তথ্য থেকে একটি সুসংগত ছবি তৈরির চেষ্টা করে, যা কখনো কখনো বিভ্রমের দিকে পরিচালিতও করে।
সেই অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম যা আমি আগেও বলেছি, সেই অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম যা একটু আগেও বললাম। মালতী দেবী যা করেছেন, আক্ষরিক অর্থে তিনি নিজেকে ভূত, প্রেত বা পিশাচ যাই তার মন কল্পনা করে থাকুক, সেই সবের হাত থেকে নিজেকে রক্ষা করতে করেছেন মাত্র। তবে এখানেই শেষ নয়। এতক্ষণ চুপচাপ নিজের টেবিলে বসে রথিজিতের কথা বেশ মন দিয়ে শুনছিলেন বড়বাবু প্রাণতোষ। হ্যাঁ, আশা করি এবার আপনি নিশ্চিত যে আপনি কোনো ভূতকে ফাটকে পুড়ে রাখেননি। এটা হচ্ছে প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া। খানিকটা প্যারানয়েড ডিলিউশনের মতোই ব্যাপার বলতে পারেন, তবে একটু আলাদা। এই দুই ক্ষেত্রেই রোগী আশেপাশে ভূত প্রেতের অস্তিত্ব টের পায়, তবে প্যারানয়েড স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে বিষয়টা আলাদা। তারা নিজের মানুষকেই এক ভিন্ন সত্তায় দেখে। যেমন আমি যদি বলি আমার চারপাশে আপনারা সকলে এক একটি পিশাচ, ঠিক তেমনটাই ওই রাতে মালতী দেবী দেখেছিলেন। ওনার স্বামী মারা গিয়েছিলেন, শ্বশুর বাড়িতে অবহেলিত হয়েছিলেন, তাই প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া তার অনেক আগে থেকেই শুরু হয়েছিল, কিন্তু সেটা কেউ বুঝতে পারেনি, এমনকি মালতী দেবী নিজেও পারেননি। বাকিটা তো আগেই বললাম। একদিকে অন্নপূর্ণা দেবীর সেবা, অন্যদিকে মনের ভেতরে পুষে থাকা রাগ, তারই সাথে অতীতের ঘা, সব মিলে তিনি আগেই এক দুরারোগ্য মানসিক ব্যাধির শিকার হয়ে উঠেছিলেন। তার সাথে যুক্ত হয়েছে এই তিনটে বস্তুর মিলিত শব্দ, যা তার মনে শ্রুতিভ্রমের জন্ম দেয়। বাকিটা আগেই বলেছি। বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। একটা রাত যে আমার কিভাবে কেটেছে তা আমি একমাত্র জানি। সারা রাত আপন মনে বকবক করে গিয়েছে, কাকে যেন উদ্দেশ্য করে বলছিল যে গিন্নিমা আপনি যা বলেছেন আমি সেটাই করেছি। আরে ওই শয়তান আমায় বাধ্য করেছে। আপনি মুক্তি পেতে চেয়েছিলেন, আমি সবাইকে একসাথে মুক্তি দিয়েছি। সারা রাত কখনো দেওয়ালে মাথা ঠুকতে ঠুকতে কেঁদেছে, কখনো উন্মাদের মতন হেসেছে। সারা রাত ঘুমোতে পারিনি। শেষ রাতে আমার চোখ লেগে এসছিল, তখন হঠাৎ আমার কাছে এসে বলে যে কেউ নাকি এই ঘরে রয়েছে। আরে কাঁপা কাঁপা হাতে জেলের ফাঁকা অংশের দিকে তাকিয়ে দেখে বলল যে তারা এসেছে। আমি জিজ্ঞেস করা এসে বলল যে সে যাদের মেরেছে তারা নাকি তাকে ডাকছে। আরে অদ্ভুত। তারপর তো তোমার মুখেই সবটা শুনলাম। বাস্তব জীবন বড্ড জটিল, তার চেয়েও জটিল মনস্তত্ত্ব। আজ যা ঘটেছে সবটাই মনস্তাত্ত্বিক। ওনার চিকিৎসা প্রয়োজন। আমি ওনার হয়ে উকিল নিযুক্ত করব, যাতে ওনার আগামী ভবিষ্যৎ সুগম হয়। আপনি কি এখনো সেই শব্দটা শুনছেন, নাকি শব্দটাই এখন আপনার মাথার ভেতরে বাসা বেঁধেছে? এই ছিল দ্য হন্টেড হারমোনিজের এক ভয়াল নিবেদন। আমাদের পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততদিন সতর্ক থাকুন, কারণ কিছু শব্দ শুধু কান মনকেও গ্রাস করে।